গল্পের নাম প্রিয়তার প্রহর, সিজন 2, কলমে বৃষ্টি শেখ, দ্বিতীয় পর্ব। এই সন্ধ্যায় এখানে এসেছেন কেন? বাড়িওয়ালি জানলে ভীষণ রাগারাগি করবেন, তিলকে তাল করে ফেলবেন, কত শত কুৎসিত বাক্য ছুড়বে আমার অগোচরে জানেন। সেসব আমি দেখে নিব। আমি আপনাকে নিতে এসেছি প্রিয়। কোথায় নিয়ে যাবেন? মেলায়। অধর যুগলে দাঁত চেপে হাসল প্রিয়তা। তারপর বলল, আপনি এমন ভাবে বললেন যেন আমি আপনার বিয়ে করাবো। রাগ করে চলে এসেছি বলে আপনার ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। আপনি চাইলে সেটাও করতে পারি। থাক, আরহাম মেলায় যেতে চেয়েছিল, ওকে নিয়ে যান। তবে আপনি যাবেন না। আমি কেন যাব? চলুন প্রিয়তা, কতদিন আমাদের ভালো করে কথা হয় না। চলুন আমাদের সাথে, আরহামের ভালো লাগবে। প্রিয়তা থামে আর মিয়ে যায়, কণ্ঠরোধ হয়। অজানা ভালো লাগায় আপ্লুত হয় মন। নির্নিমেষ তাকিয়ে রয় সম্মুখে, জড়তা চেপে ধরে বক্ষস্থলে। অস্থিরতা চলমান রয়ে যায়। আরহামের মলিন মুখ নজরে পড়ল প্রিয়তার। আরহাম ভাঙা ভাঙা কণ্ঠে বলল, চলো না আপু, আমি কিচ্ছু খাবো না, কিনবও না, শুধু দেখব। প্রিয়তা ঘরে ফিরে আসে। কয়েক সেকেন্ড সময় নিয়ে ঘরে থেকে লোহার ছোট্ট তালা বের করে দরজা বন্ধ রেখে তালা দেয়। ওড়নার কোণা থেকে বের করে কয়েকটা খুচরো নোট। হাতের মুঠোয় পুরে এগিয়ে আসে প্রহরের সামনে। কণ্ঠ খাদে নামিয়ে মাথা নত করে বলে ওঠে, চলুন। আরহাম খিলখিলিয়ে হাসে, হাততালি দেয় শব্দ করে। প্রহরের হাসি গাঢ় হয়, প্রশান্তিতে ছেয়ে যায় হৃদয়। সাহসটা বেড়ে যায় যেন। আচমকা তড়িৎ বেগে আলতো করে ধরে প্রিয়তার কবজি। অতি নিকটে এসে ধরা দেয় প্রিয়তা। অক্ষিযুগল ধারালো হয়। বিস্ময় বিমূঢ় হয় প্রিয়তা। লজ্জায় মূর্ছা যায়, তবুও তেজ কমে না। ঝাঝার তেজ দেখিয়ে সে বলে উঠে, কি করছেন? হাত ছাড়ুন। ছাড়ব না। আজীবন ধরে রাখার যেই শপথ আমি করেছি সেই শপথ ভাঙার প্রশ্নই ওঠে না। লোকে দেখে ফেলবে প্রহর, আমি কিন্তু যাব না এমন করলে। মাত্রা ছাড়াবেন না। প্রহর ছেড়ে দিল। আরহামকে ভালো করে কোলে নিল। নিস্তব্ধ রজনীতে দূরত্ব বজায় রেখে হাঁটল দুজন। সনসন বাতাসে দুলে উঠল প্রিয়তার চোখের সামনের চুলগুলো। ঘাড় বাঁকিয়ে লম্বাটে বলিষ্ঠ দেহের লোকটার পানে নজর আটকাল। কিছুটা ভয় হল প্রিয়তার। তটস্থ চিত্তে দমিয়ে রাখল নিজেকে। একটা দিনই তো, এরপর না হয় লোকটাকে জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করবে। থানায় পৌঁছানোর পর ইহানকে কোথাও দেখতে পেল না তানিয়া। কনস্টেবলকে জিজ্ঞেস করলে উত্তর আসে, ইহান স্যার তো আজ থানায় আসেনি। তানিয়া হতবাক। এ দুদিন থানায় আসতে না পারার জন্য ইহান ছটফট করছিল। আজ যখন সিলেটেই আছে তখন থানায় আসলো না কেন? প্রশ্ন জাগে তানিয়ার মনে। তৎক্ষণাৎ প্যান্টের পকেটে রাখা মুঠোফোন বের করে ইহানের নম্বরে ডায়াল করে। ফোনের ওপাশ থেকে নারীকণ্ঠে কেউ বলে উঠে, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ইজ সুইচ অফ। তানিয়া এইবার একটু বেশি চমকালো। ইহান স্যারের ফোন অফ থাকে না কখনো। হঠাৎ ফোন বন্ধ করে থানায় না আসার কারণটা ধরতে পারল না তানিয়া। মাথার ক্যাপটা খুলে শার্টের কলার ঠিক করতে করতে অটো ধরল সে। দ্রুত পৌঁছালো ইহানের বাড়ি। ইহান স্যার না থাকলেও ওনার আম্মা তো থাকবে, এই ভেবে বাড়িতে পা রাখল তানিয়া। ড্রয়িং রুমের মেঝেতে ইলমা বেগমকে বসে থাকতে দেখল। ইলমা বেগম কাঁথা সেলাই করছেন।
চোখে চারকোনার চশমা, সূচ ফুটিয়ে খুব মনোযোগ দিয়ে কাজটি করছেন তিনি। তানিয়া এগিয়ে গিয়ে বসল সোফায়। জিজ্ঞেস করল, এত ছোট কথা কার জন্য বানাচ্ছেন আন্টি? ইলমা বেগম হাসলেন। তারপর বললেন, আমার ভবিষ্যৎ নাতি নাতনির জন্যে। তা তুমি কেমন আছো মা? আমি ভালো আছি আন্টি। আপনার শরীর ঠিক আছে তো? আর ইহান স্যার কোথায়? ওনাকে দেখছি না যে। আমি ভালো আছি। ইহান তো ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে মানে? আর বলো না, ছেলেটা এত চিন্তায় থাকে যে ভালোমতো ঘুমোতেই পারে না। এজন্যে সকাল সকাল ওর ফোন অফ করে রেখেছি আমি। অ্যালার্ম বাজেনি তাই ঘুম থেকে ওঠেনি। আর আমিও ডাকতে যাইনি। উনাকে তো আজকে একটু থানায় যেতে হতো আন্টি। আমি আজ থানায় থাকবো না বেশিক্ষণ। ওহ, অনেক বেলা হয়েছে। যাও এখন ওকে ডাকো গিয়ে। এখন যেতে পারে। তানিয়া ধীর পায়ে নির্দিষ্ট কক্ষে এলো। ইহানের ঘরটা বরাবরের মতোই গোছানো, পরিপাটি। ঘরের দেয়ালে সুন্দর সুন্দর পেইন্টিং। উদাম গায়ে সফেদ বিছানায় শুয়ে আছে ইহান। কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে। লোমশপূর্ণ বুকটা দেখে থতমত খেল তানিয়া। ইহানের বুক অবধি কাঁথা দিয়ে ঢেকে রাখা। এসি চলছে ঘরে। এভাবে ইহানকে দেখে একটু ভরকালো তানিয়া। নিঃশব্দে এগিয়ে এলো বিছানার দিকে। ডেকে উঠল নরম স্বরে। উঠল না ইহান। পুনরায় ডেকেও লাভ হল না। তানিয়া এইবার একটু জোরেই ডেকে উঠল, ইহান স্যার। ধরফরিয়ে উঠে বসল ইহান। ড্যাব ড্যাব করে তাকালো তানিয়ার পানে। হুট করে জেগে ওঠায় মাথায় একটা চিনচিন ব্যথার উৎপত্তি হল। খানিক বিরক্ত হল ইহান। চোখ ছোট ছোট করে ফেলল। ললাটে ভাঁজ দেখা দিল। পাশে থাকা ছাই রঙা শার্ট জড়িয়ে নিল শরীরে। তারপর বলল, এভাবে চিৎকার করছো কেন তানিয়া? উফ, মাথা ধরিয়ে দিলে। কটা বাজে সেদিকে খেয়াল আছে? থানায় যাবেন না? কয়টা বাজে এখন? আমি তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আনফরচুনেটলি আন্টি আপনার ফোন অফ করে রেখেছে যাতে আপনি অনেকক্ষণ ঘুমোতে পারেন। এখন বাজে 11টা। উঠুন জলদি। ইহান উঠে দাঁড়ালো। আম্মার উপর ভীষণ রাগ হলো তার। এমনিতেই দুদিন গ্যাপ দিয়েছে। উপর মহল থেকে চাপ দিচ্ছে। এখন এভাবে লেট করে থানায় যাওয়া বেমানান। ইহান ব্রাশ মুখে গিয়ে ওয়াশরুমে ঢুকল। 5 মিনিটের মাথায় পুলিশ ইউনিফর্ম গায়ে জড়িয়ে বের হলো সে। রিভলভার কোমরে গুজে নিয়ে পা বাড়ালো বাইরে। ইলমা বেগম টিফিন দিলেন হাতে। তা নিয়েই বেরিয়ে পড়ল ইহান আর তানিয়া। ইহানের গাড়ি চলতে লাগলো স্বাভাবিক গতিতে। 2 মাস আগে মাইক্রোটি কিনেছে ইহান। গাড়ির জন্য একজন ড্রাইভারও রেখেছে। ইহান আর তানিয়া পেছনে বসেছে। তানিয়া ইহানের ভাবভঙ্গি বুঝে বলল, আমি দুপুর পর্যন্ত থানায় থাকব। দুপুরের দিকে বাড়ি ফিরতে হবে আমাকে। কেন? আজ ছেলেপক্ষ দেখতে আসবে আমায়। তাই আন্টি বলেছে তাড়াতাড়ি ফিরতে। ও আচ্ছা। আপনি কবে বিয়ে করবেন স্যার? আন্টিকে দেখলাম নাতি নাতনির জন্য কাঁথা সেলাই করছেন। অথচ আপনার বিয়ের কোনো নামগন্ধই নেই। বুড়ো হয়ে যাচ্ছেন তো। শেষের কথাটা তানিয়া খুব ভয় ভয় বলে উঠল। ইহান নামক মানুষটা রাগী, বদমেজাজি। কখন কোন কথা বলে কাকে কষ্ট দিবে তা সে নিজেই জানে না। থানার লোকজন খুব গুরুত্বপূর্ণ কথা না হলে ইহানকে সে কথা বলতে আসে না। তানিয়ার মাধ্যমেই সব কথা ইহানের নিকট পৌঁছায়। ইহানকে এরূপ কথা বলার সাথে সাথেই ধুকবুক করে উঠল তানিয়ার বুক। এলোমেলো দৃষ্টি ফেলে তাকিয়ে রইল ইহানের পানে।
এই বুঝি ইহান তেতে উঠে দু কথা শুনিয়ে দিল, ধমক দিল। তানিয়া অপেক্ষা করল বিস্ফোরণ সামলাবার জন্য। ভীত হল মুখশ্রী, চক্ষুদয় বুজে নিল ভয়, কিন্তু ঝাঝালো স্বর শুনল না। আর চোখে তানিয়ার দিকে তাকিয়ে ইহান বলে উঠল, সত্যিই বুড়ো হয়ে যাচ্ছি। তানিয়া যেন প্রাণ ফিরে পেল। বোকা হাসল সে। উক্ত কথায় সাহস পেল কিছুটা। দ্বিধা আর জড়তা নিয়ে বলল, হ্যাঁ, বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে আপনার। আমারও বয়স পেরিয়ে গিয়েছে। এজন্য আন্টি জোরাজুরি করছেন বিয়ের জন্য। ইহান চুপ রইল। গ্লাসের বাইরে থাকা পরিবেশ দেখতে লাগল। তৎক্ষণাৎ দীর্ঘশ্বাস ফেলল। সত্যিই তো, বয়স তো পেরিয়ে যাচ্ছে। জীবনসঙ্গী নির্বাচন করা আসলেই প্রয়োজন। ইলমা বেগমের নাতি নাতনি নিয়ে খেলার অধিকার আছে। বিয়ে না করলে সে ইচ্ছে পূরণ হবে কিভাবে আম্মার? ভাবতে থাকল ইহান। তানিয়ার দিকে তাকালো কয়েক পলক। তানিয়ার বুদ্ধিমত্তা প্রখর। তবু কেন মেয়েটা ইহানের অনুভূতি বুঝতে পারে না? নাকি বুঝে? বুঝে না বোঝার ভান করে। স্কুল থেকে ফিরে আরহাম টিভি দেখছে। সাথে কিছু খেলনা খাটে বিছিয়ে রেখেছে। মোটু পাতলু কার্টুনটা তার খুব প্রিয়। দেখতে বসলে হাসতে হাসতে পেটে খিল লেগে যায় ছেলেটার। প্রিয়তার আজ দুটো টিউশনি ছিল। সেগুলো শেষ করে বাসায় ফিরল বাজার নিয়ে। কলমি শাক আর বেগুন ভাজা করবে ভেবেছে প্রিয়তা। বেগুন ভেজে চটকে ভাত মাখালে আরহাম খুব ভালো খায়। গত রাতে মেলায় গিয়ে জিলাপি খুরমা কিনেছিল প্রিয়তা। কেনার পর বয়ামে আটকে রেখেছে। ভাত না থাকলে আরহামকে খেতে বলেছে ওগুলো। মেলায় প্রহরের সাথে আরহাম অনেকক্ষণ ঘুরেছে। নাগরদোলায় চড়ছে, ট্রেনে চড়েছে, আচার আর জুস খেয়েছি। এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। বাধ্য হয়ে প্রিয়তাও ওদের পিছু পিছু হেঁটেছে। প্রহর কয়েক মিনিট পর পর এটা সেটা প্রিয়তাকে কিনে দিতে চেয়েছে। প্রিয়তা নেয়নি সেসব। চোখ পাকিয়ে তাকিয়ে ছিল শুধু। চিল্লাচিল্লি করেছে অনেকবার। আরহামের জন্য খেলনা কিনে দিয়েছে প্রহর। সেসব পেয়ে আরহাম খুব খুশি। বাজারের ব্যাগটা রেখেই প্রিয়তা জিজ্ঞেস করল, খেয়েছো? ভাইয়া বলেছে দুপুরে না খেতে। আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। ভাইয়ার সাথে খাবো। কোথায় যাবে তুমি? জানি না। দ্রুত ফিরবে। আমি যেন বাসায় এসে তোমাকে পাই। আচ্ছা। বলতে না বলতেই বাইকের শব্দ শোনা গেল। আরহাম তড়িৎ গতিতে খাট থেকে লাফিয়ে সদর দরজার কাছে গেল। প্রিয়তাও পিছু ছুটল। আরহামকে নিয়ে কোথায় যাবে সেটা জানা প্রয়োজন। বাইরে এসে প্রহরের মুখটা দেখতে পেল প্রিয়তা। প্রহরের গায়ে নীল রঙের শার্ট। শার্টের দুটো বোতাম খোলা। হাতা ফোল্ড করে রাখা। ঠোঁটে নিদারুণ হাসি। প্রহরের নজরকাড়া রূপে যে কোনো মেয়েই ঘায়েল হতে বাধ্য। সবাই বলে ভালোবাসা রূপ দেখে হয় না। এটা মিথ্যে। প্রিয়তা যেমন প্রহরের ব্যক্তিত্বে মজেছে, ঠিক তেমনি প্রহরের সৌন্দর্যে ঘায়েল হয়েছে। মাঝে মাঝে প্রিয়তার খুব করে বলতে ইচ্ছে হয়, আপনি সুন্দর বলে আপনাকে ভালোবাসি না ইন্সপেক্টর সাহেব। আপনাকে ভালোবাসি বলেই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ আপনাকেই লাগে। প্রহর হুট করেই বাইক থেকে নেমে দাঁড়াল। শার্টের কলার ঝাঁকিয়ে আচমকা প্রিয়তার অতি নিকটে এসে দাঁড়াল। প্রিয়তার বক্ষপিঞ্জর কেঁপে উঠল। অস্থির হয়ে উঠল মুহূর্তেই। ঘন ঘন শ্বাস ফেলল। আশপাশে তাকিয়ে লোকজনের উপস্থিতির দিকে খেয়াল রাখল। প্রহর ঝুঁকে এলো প্রিয়তার কপলের দিকে। তাকিয়ে রইল কয়েক পলক। প্রিয়তার বাহুতে পেশিবহুল হাতের চাপ প্রয়োগ করল। বাকরুদ্ধ প্রিয়তা। শ্বেতজল গড়ালো ললাট বেয়ে।
নাসিকারন্ধ্রে পারফিউমের কড়া সুগন্ধ পেল। তুখোর চোখ দ্বারা আশপাশ পর্যবেক্ষণ করেই প্রহর ওষ্ঠাধর কিঞ্চিত ফাঁক করে একজোড়া শুষ্ক শীতল ওষ্ঠাদয় দ্বারা সশব্দে সজোরে চুমু খেল প্রিয়তার ললাটের মধ্যিখানে। তারপর বলে উঠল, আপনাকে আমার করে নিলাম প্রিয়, সিল মেরে দিলাম। এটা ট্রেইলার ছিল, পিকচার আভি বাকি হ্যায় মেরা জান। শিরশির করে উঠল প্রিয়তার শরীর, কম্পিত হল হৃদয়, ইস্ত কেঁপে উঠল। হৃদস্পন্দন থেমে গেল যেন, বরফের ন্যায় জমে গেল খানিকক্ষণের জন্য। দূরে সরে গেল তৎক্ষণাৎ, ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মস্তিষ্ক কাজ করল না প্রিয়তার, কাঠের মতো জড় বস্তুর ন্যায় দাঁড়িয়ে রইল। কথা আটকে গেল গলায়। একটু আগে কি হলো তা ভেবে কান্না পেল প্রিয়তার। নোনাজল গড়াল চোখ বেয়ে, নাকের পাটা ফুলে উঠল। রাগ হলো অনেকটা, চোখ পাকিয়ে তাকালো। ধমক দেবার আগেই আরহামকে কোলে নিয়ে বাইক স্টার্ট দিল প্রহর। শো শো করে ছুটে গেল বাইক। নিমিষেই উধাও হলো দুজন। ধুলোবালি উড়ল প্রিয়তার সম্মুখে, দেখা গেল না প্রহরের অবয়ব। রাত 9টার দিকে বাড়ি ফিরল ইহান। ঘর্মাক্ত শরীরে ঘরে ঢুকল সে। ঘুম পাচ্ছে খুব, অলসতা ঝেঁকে বসেছে। বাড়িতে ফিরেই গোসল করে নিল ইহান। টাওয়াল দিয়ে সিল্কি চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম হতে বের হল। বিছানায় সালোয়ার কামিজ পরে বসে আছেন ইলমা বেগম। ছেলেকে দেখে টেবিল থেকে পোলাও আর মাংসের বাটিটা বিছানায় রাখলেন তিনি। বললেন, তাড়াতাড়ি খাবি আয়। ইহান হাসল। ভালো লাগায় ছেয়ে গেল হৃদয়। কোনোরকমে মাথা মুছে বিছানায় বসল, পা ভাঁজ করে। মাংসের বাটি থেকে খানিক মাংস আর ঝোল পোলাওয়ের বাটিতে ঢেলে নিল। হাত দ্বারা নেড়েচেড়ে মুখে নিল খাবারটুকু। হেসে বলে উঠল, আম্মা, কি তোমার হাতের রান্না বেস্ট, খুবই সুস্বাদু, ভালো করে খা। ইহান খেতে লাগল। ইলমা বেগম খানিক সময় নিয়ে বললেন, বিয়ে কবে করবি আব্বা? হাত থেমে গেল ইহানের। মাথা উঁচু করে চাইল আম্মার পানে। পুনরায় খেতে আরম্ভ করল। একটু চুপ থেকে বলল, করব আম্মা। কবে করবি? তানিয়ার বিয়ে হয়ে গেলে। দ্রুত মাথা উঁচিয়ে বিস্ময় নিয়ে আম্মার পানে তাকালো ইহান। থতমত খেল একটু। পানি ঢকঢক করে গলায় ঢেলে নিল। এদিক ওদিক তাকিয়ে বলে উঠল, কি বলছো আম্মা? ইলমা বেগম টেবিলের ড্রয়ার থেকে একটি বই বের করলেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো বইটা ইহানের সামনে রাখলেন তিনি। হকচকিয়ে গেল ইহান। এই বইটা তার ঘরের বুকশেলফে থাকে। অনেক দিন ধরে ধরা হয়নি বইটা। ইলমা বেগম যে বেছে বেছে এই বইটাই পড়ার জন্য নিবেন তা ভাবেনি ইহান। ইলমা বেগম ছেলের এহেন হকচকিয়ে ওঠাটা ভীষণ উপভোগ করলেন। বললেন, কি ভেবেছিস আমি কিছুই বুঝব না? বইয়ের ভাঁজে চিঠি দেখেই আমি পড়তে শুরু করলাম। প্রথমে পড়তে চাইনি, বিশ্বাস কর। পরে ভাবলাম ছেলের প্রতি মায়ের অধিকার সবচেয়ে বেশি। মায়ের কাছে ছেলের পার্সোনাল জিনিস আবার কি জানার অধিকার তো আমার আছে। আচ্ছা, কি বুঝলে পড়ে? তানিয়াকে ভালোবাসিস, মেয়েটার উদ্দেশ্যে চিঠি লিখেছিস, কিন্তু সে চিঠি পাঠাসনি তানিয়ার কাছে। কেন? আমার ভালোবাসাটা একতরফা আম্মা। এমন শত শত চিঠি আমি লিখেছি তানিয়ার নামে, সেসব চিঠি প্রেরণ করা হয়নি। ইউনিফর্ম গায়ে দিলে আমি তানিয়ার স্যার হই, আর নর্মাল ড্রেসআপে আমি শুধুমাত্র ওর বন্ধু। এর বেশি ও আমাকে কিছু ভাবে না। ওকে বলেছিস তোর ভালোবাসার কথা?
মেয়েটাকে আমারও খুব পছন্দ রে। কি সুন্দর, ওই দুদিন আমার খেয়াল রাখলো। ব্যবহারও অনেক ভালো। ছেলের বউ হিসেবে তানিয়াকে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। ভালোবাসার কথা বলা হয়নি। বন্ধুত্ব ভাঙতে চাইনি আমি। নিজের অনুভূতির কথা জানালে তানিয়া হয়তো আমার সাথে স্বাভাবিকভাবে কথাই বলতে পারবে না। তাহলে কি অবিবাহিত থাকবি সারা জীবন? বিয়ের বয়স তো পেরিয়ে গেছে। জানি না আম্মা। ইলমা বেগম চলে গেলেন ঘরে। বেলকনি বেয়ে ঠান্ডা শীতল বাতাস ঘরে প্রবেশ করল। ইহানের আর খাওয়া হলো না। হাত ধুয়ে ল্যাপটপ অন করল। কিছু টাইপ করার পর তানিয়ার উজ্জ্বল মুখশ্রী ভেসে উঠল। প্রশান্তি অনুভব করল ইহান। তাকিয়ে রইল দীর্ঘ সময় ধরে। গত রাতে তুমুল বর্ষণ নেমেছিল ধরণীতে। সেই রেশ এখনো প্রকৃতিতে বিদ্যমান। ভিজে একাকার রাস্তাঘাট। গাছের পাতা বেয়ে ফোঁটা ফোঁটা বৃষ্টির কণা ঝরে পড়ছে। গরমের উত্তাপ কমিয়ে কিছুটা শীতল হয়েছে পৃথিবী। এলাকার প্রায় অনেক রাস্তাই এবারও খেব্র। পানি জমাট বেঁধে রয়েছে সর্বত্র। সেথায় পা ফেললে সব শব্দ হয়। ভোট নেওয়ার সময় এলাকার নেতারা এসে বাড়িতে বাড়িতে ভিড় জমায়। জনগণের পাশে থাকার প্রতিজ্ঞা করেন। অথচ ভোট শেষ হলেই সেই সব নেতা নেত্রীদের খুঁজে পাওয়া যায় না। জনগণের সেবা করার কথা তারা ভুলেই যান। প্রত্যেকবার রাস্তা মেরামত করার ওয়াদা করেন তারা, কিন্তু কই সেসব? এলাকার রাস্তার অবস্থা বাজে। হাঁটু সমান পানিতে পা ভিজিয়ে যাতায়াত করতে হয়। রিকশা একবার গেথে গেলে ২-৩ জন শক্তি সামর্থ্যবান লোক ব্যতীত রিকশা উঠতে পারে না গর্ত থেকে। কাদায় রাস্তাঘাটে পা ফেলা যায় না। জামা কাপড়ের বেহাল দশা হয়। আরহামকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরেছে প্রিয়তা। ব্যাগে নিজের বই খাতা গুছিয়ে নিচ্ছে। ভার্সিটিতে যেতে হবে আজ। ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। প্রিয়তা তৈরি হলো। সকালে খেতে ইচ্ছে করে না তার। ভোরে আরহামের জন্য পাউরুটি আর ডিম ভেজেছিল। আরহামের টিফিনে আজ সেই পাউরুটিই দিয়েছে। ললাট অবধি পুরু ওড়না দ্বারা মাথা ঢেকে ঘরে তালা মারল প্রিয়তা। বাড়িওয়ালির আগমন সে সময় বিরক্ত লাগল প্রিয়তার নিকট। সিঁড়ি বেয়ে নেমে এলেন তিনি। চোখ মুখ অগোচরে কুঁচকে ফেলল প্রিয়তা। মহিলার পরনে সবুজ শাড়ি, গলায় চিকন সোনার চেইন, কানে সোনার ঝুমকা, নাকে বর্ষর নাকফুলের রংটা কেমন কালো হয়ে গিয়েছে। মহিলার ঠোঁটে গা ঝালানো হাসি। প্রিয়তাকে দেখে এগিয়ে এসে তিনি বললেন, পড়তে যাও নাকি? প্রিয়তা সম্মতি দিল। মাথা নাড়িয়ে ভদ্রতাসূচক হেসে বলল, জি আন্টি। কিছু বলবেন? কালকে মেলায় গিয়েছিলাম তো। একটা পোলারে দেখলাম লগে। তোমার ভাই হ্যার কোলে ছিল। ছেঁড়াটা তোমার কি হয়? হ্যাঁ গিয়েছিলাম। উনি আমার বন্ধু হয়। পুনরায় চলে যাবার পূর্বে প্রিয়তা বলে উঠল, খবরদার আন্টি, উনার নামে আজেবাজে কিছু বলবেন না। উনি কিন্তু পুলিশ। উল্টা পাল্টা কথা বললে কোনো কেসে যে আপনাকে ফাঁসিয়ে দিবে ধরতেই পারবেন না। মুখটা শুকনো হয়ে গেল মহিলার। তেজ ফুটে উঠল চোখে মুখে। এইটুকু মেয়ের মন বেলেল্লাপনা কথায় রেগে গেল। বলল, আমারে ভয় দেখাও। হ্যাঁ যে পুলিশ তার প্রমাণ কি? আপনার ফোন আছে? আইফোন। আমার পোলায় পাঠাইছে। ওই আইফোনের গুগল অ্যাপসে গিয়ে ইন্সপেক্টর আজওয়াদ ইশতিয়াক লিখে সার্চ দিবেন। ছবি দেখে মিলিয়ে দেখবেন কালকের লোকটাই গুগলের ছবির লোকটা কিনা। কেমন? এরপর আমাকে জানাবেন। আজ আসি আন্টি, দেরি হচ্ছে। প্রিয়তা দ্রুত গতিতে পা ফেলল।
ঠান্ডা পানিতে সালোয়ারের নিচের অংশ খানিক ভিজে গেল। কাদা লেগে গেল। বিরক্ত হল প্রিয়তা। ঝটপট পা চালিয়ে অটো ধরল। স্বস্তির শ্বাস ফেলে ওড়নার অংশ টেনে ললাটে এনে রাখল। বাবা মায়ের ঝামেলা ব্যতীত অন্য কোনো খুঁত নেই প্রিয়তার। গোলগাল নমনীয় মেয়েটার চেহারা। চিবুকে স্পষ্ট টোল রয়েছে। হাসলে ফুটন্ত ফুলের ন্যায় মন কাড়ে। মাঝারি আকারের ঘন পাপড়িযুক্ত চোখের মায় মজতে বাধ্য পুরুষগণ। স্কুল, কলেজ, ভার্সিটি সবখানেই শখানেক মানুষের নজর কেড়েছে প্রিয়তা। বিশেষ করে গত 2 মাসে সৌন্দর্যের ধারাই বদলে ফেলেছে সে। প্রিয়তার কেশ এখন আর গোলাপি রঙের নেই। কুচকুচে কালো দীঘল কেশ কোমর ছাড়িয়ে আরো খানিক নিচে ঝুঁকে গিয়েছে। সেই চুলের আগা মাঝে মাঝেই আঁচড়ানোর ঝামেলায় কেটে ফেলে প্রিয়তা। আর অবাক করার বিষয়, খুব জলদি চুল বেড়ে ওঠে প্রিয়তার। তার শরীরে কিছুটা গুলুমুলু ভাব এসেছে বটে। মাঝে মাঝে নিজের সৌন্দর্যে নিজেই বিমোহিত হয় প্রিয়তা। চেয়ে থাকে অপলক। ভার্সিটিতে পৌঁছানোর পূর্বেই অটো থামল মাঝ রাস্তায়। ফোনে থেকে চোখ উঠিয়ে বাইরে তাকালো প্রিয়তা। ললাটে গাঢ় ভাঁজ পড়ল। জ্যাম তো নেই। সামনে বাইক দাঁড়িয়ে আছে। প্রিয়তা মাথা বের করে বাইকে বসে থাকা লোকটাকে দেখল। মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করে অটোওয়ালার ভাড়া মিটিয়ে নেমে পড়ল। মুঠোফোন ব্যাগের চেইন খুলে রেখে দিল। বাইকের নিকট এসে দৃঢ়, ঝাঁঝ মেশানো স্বরে বাইকের মালিকের উদ্দেশ্যে বলল, অপরাধীদের ধরা বাদ দিয়ে একটি মেয়েকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন। আজওয়াদ ইশতিয়াক এমনটা করতে পারে? লোকে কি বলবে? এত অকল্পনীয় ব্যাপার। হাসল প্রহর। ছেলেটার পরনে ধূসর রঙের শার্ট আর কালো প্যান্ট। হাতে সোনালী রঙের দামি ঘড়ি। চুলগুলো গোছানো। মিষ্টি হেসে প্রিয়তার মন জয় করল ছেলেটা। বলল, আপনি এটা ভাবেন? আমিও ভাবি। একটা দিক কিন্তু ভালো হয়েছে। শহরে যতগুলো প্রেমিক আছে তারা সবাই আমার থেকে শিখবে কিভাবে প্রেমিকার পিছনে লেগে থাকতে হয়, কিভাবে ভালোবাসার জন্য ভুলে যেতে হয় জগতের নিয়মকানুন, ভালোবাসা পাওয়ার জন্য কিভাবে ব্যক্তিত্ব ত্যাগ করতে হয় তা জানবে। জানবে কিভাবে কাছাকাছি আসতে হয় আরো। কিন্তু আমি তো আপনার প্রেমিকা নই। আর আপনিও আমার প্রেমিক নন। প্রেমিকা হতে হবে না। সেই সুযোগ দিব না। বউ হলেই চলবে। দেখুন, দেখাও। আমি আপনাকে সাফ সাফ জানিয়ে দিচ্ছি, আপনার সাথে কোনরূপ সম্পর্কে জোড়াতে ইচ্ছুক নই আমি। আপনি একজন সৎ পুলিশ অফিসার। আপনাকে আমি সম্মান করি। আপনার পেশাকেও আমি শ্রদ্ধা জানাই। কিন্তু এই পেশায় নিয়োজিত ব্যক্তির সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। আপনি অপরাধীদের ধরবেন, শাস্তি দিবেন, গণ্যমান্য ব্যক্তিদের মুখ উন্মোচন করবেন। তারা আপনার উপর অসন্তুষ্ট হবে। অতঃপর আপনাকে শাস্তি দিবে আমাদের কষ্ট দিয়ে। তাদের আপনার উপর থাকা ক্রোধ, ক্ষোভ আমাদের জীবনকে জাহান্নাম বানিয়ে ছাড়বে। আমি নিজের জন্য ভাবি না। নিজের জীবন নিয়ে কোনো সংশয় নেই আমার। আমার চিন্তা শুধু আরহামের জন্য। আরহামকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আরহামের জীবন নিয়ে আমি বিন্দুমাত্র ঝুঁকি নিতে পারবো না। বর্তমানে ভালো মানুষের ভাত নেই একথা আপনি জানেন। আর আপনার এই সততা আপনাকে নিঃশেষ করে দিবে। তখন আমি কিভাবে বাঁচব? আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে ভেবেছেন একবারও? আমার কিছু হলে আরহাম কিভাবে বাঁচবে সেটা বলুন। প্রিয়তার বাক্যগুলো বিষাক্ত তীরের ন্যায় তড়িৎ গতিতে বুকে লাগল প্রহরের। থমকে গেল সে। চেহারা ফ্যাকাশে হল মুহূর্তেই। বাদামি রঙের চোখের মণি তির্যক হয়ে খেয়াল রাখল প্রিয়তার। প্রহর থামে, ভরকায়।
তটস্থ হয় প্রিয়তার ভাবনার পরিপ্রেক্ষিতে। জোরতা কাজ করে কণ্ঠে, দৃঢ় কণ্ঠে বলে ওঠে, পুলিশের ইউনিফর্মকে আমি ভালোবাসি, অপরদিকে আপনাকেও ভালোবাসি। আপনি যা চাইছেন তাই হোক, আপনার ইচ্ছেকে প্রাধান্য দিচ্ছি প্রিয়। প্রহর বাইক স্টার্ট দিয়ে চলে গেল দ্রুত, পেছনে ফিরে তাকালো না আর। প্রিয়তার ভয় বাড়ে, চোখের কার্নিশে জমে যায় অশ্রুকণা। এসব কথা বলার কারণে প্রহর হয়তো তাকে ঘৃণা করবে। ভাববে সে যাকে ভালোবাসে সে অসৎ, স্বার্থপর। প্রিয়তা শুধু নিজেদের কথা ভাবে। সমাজে অন্যায়ের শিকার হওয়া মানুষগুলোর প্রতি বিন্দুমাত্র সহানুভূতি নেই প্রিয়তার। সৎ থাকার কারণে প্রহরের ভালোবাসার মানুষ প্রহরকে গ্রহণ করছে না। ছি, কতটা স্বার্থপর প্রিয়তা। প্রহরের এই পেশা নিয়ে প্রহর কতটা সন্তুষ্ট তা প্রিয়তা জানে। প্রহর ভালোবাসে এই পেশাকে, সবসময় এই পেশা নিয়ে গর্ব করে লোকটা। সিলেটের সবাই তার কথা জানে, ছোটখাটো কেস হলেও প্রহরের শরণাপন্ন হয় তারা। বুঝে এই পুলিশের কাছে এলে টাকা লাগে না, ক্ষমতা থাকা লাগে না, তোষামোদ করতে হয় না, পিছু পিছু ঘুরতে হয় না, সন্দেহ হয় না তদন্ত নিয়ে। প্রিয়তা ভার্সিটি যায় না, আরেকটা অটো ধরে ভার্সিটির উল্টো দিকে যায়। আধা ঘন্টা পরে একটি বর্ষর বাড়িতে পৌঁছায় প্রিয়তা। বাড়ির সামনে অনেকগুলো মেয়ে, অনেকেই প্রিয়তার সমবয়সী, আবার অনেকেই প্রিয়তার বড়। ছোট মেয়েদের সংখ্যা কম। প্রিয়তাকে দেখে হাসল সকলে। কয়েকজন এগিয়ে আসল সামনে। সেখানকার একটি মেয়ে বলে উঠল, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম, তৈরি হয়ে নাও দ্রুত। ফাদার তোমার উপর একটু রেগে আছেন, গত সপ্তাহে তুমি আসনি কেন? প্রিয়তা বলে না কিছু। বাড়িটা পর্যবেক্ষণ করে। বিশাল বড় বাড়িটির গুরুত্বপূর্ণ দিক হল বারান্দা। বারান্দায় ছোট ছোট সবুজ ঘাসের সমাগম। বাড়ির বাইরেও বড় বড় মেহগনি গাছ। সাদা রঙের বাড়িটির আশপাশে ফুলের সমাহার। রেডিওতে একটি গান বাজছে। কয়েকটি আসন পেতে রাখা হয়েছে বারান্দায়। কয়েকজন মেয়ে বসে আছে চোখ বন্ধ করে। প্রিয়তা এগিয়ে আসে। বড় করে সাইনবোর্ডে লেখা দেখতে পায়, জুলফার মার্শাল আর্ট। নিচে ছোট ছোট করে লেখা, সেভ ইউ অ্যান্ড আদার্স। রন্ধন শিল্প নিয়ে আলোচনা চলছে তাসলিমা খাতুন আর ইলমা বেগমের মধ্যে। একে অপরকে রান্নার রেসিপি বলে দিচ্ছেন তারা। ইলমা বেগমের গায়ে সুতির শাড়ি, তাসলিমা খাতুনের পরনে সালোয়ার কামিজ, মাথায় চওড়া ওড়না। চাই চুমুক দিতে দিতে তিনি বললেন, মেয়েটা এত ব্যস্ত থাকে যে কি বলবো, বাড়ি ফিরেও কত কাজ। ইলমা বেগম হাসলেন। তানিয়ার দায়িত্বের প্রতি গভীর মনোযোগ দেখে মুগ্ধ হলেন। বললেন, আপনার মেয়েটা সত্যিই চমৎকার। মেয়েটাকে বিয়ে দিতে চাইছি। গতকাল ছেলে দেখতে এলো। মেয়েকে সাজিয়ে বসালাম ছেলে পক্ষের সামনে। যিনি প্রস্তাব দিয়েছিলেন তিনি বলেছিলেন ছেলের বয়স কম, অতীব যুবক। মিথ্যে। ছেলের বয়স 33, ব্যাংকের ম্যানেজার। ব্যাংক ব্যবসায় আবার তানিয়ার পছন্দ নয়, এটা নাকি সুদের কারবার। তাই আজ ছেলেকে না করে দিলাম। মেয়েটা কি আমার কম সুন্দর, কম প্রতিভাবান? 20তেই নাকি মেয়েরা বুড়ি হয়ে যায়? এ কথা আমি মানি না। 20তেই একটি মেয়ে নারী সত্তার আসল মানে বুঝতে পারে, পরিপূর্ণভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে। 20 বছরের মেয়েদের আমি মেয়ে মনে করি, এর নিচে সব মেয়েই বাচ্চা। মুগ্ধ হয় ইলমা বেগম। সৎ মেয়ের প্রতি মহিলার এই গভীর অনুরাগ বিস্মিত করে তাকে।
খানিকক্ষণ বাদে বলে ওঠে, আপনার কাছে একটা মূল্যবান জিনিস চাইতে এসেছি আপা। দিবেন? চিন্তিত হয় তাসলিমা। হাসি কমে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, কি আপা? আপনার মেয়েকে আমার ছেলের বউ হিসেবে চাই। না করবেন না আপা। আমার ছেলেটা লুকিয়ে লুকিয়ে আপনার মেয়েকে ভালোবাসে। অনেক দিন ধরে এই কথা পেটে আটকে রেখেছিল। আমি জেনে গিয়েছি। দরেই করিনি আর। ইহান। অবাক হন তাসলিমা খাতুন। তানিয়া এ কথা জানে না আপা। ইহানের মতে তানিয়া এসব জানলে সরাসরি না করে দিবে, বন্ধুত্ব ভেঙে দিবে। ইহানকে আমি চিনি। ইহানের মাধ্যমেই আমি তানিয়ার সাথে পরিচিত হয়েছি। আপনার ছেলে বুঝদার, ব্যক্তিত্ববান, কাজে কর্মে এবং রূপের দিক থেকে অতুলনীয়। ব্যক্তিগতভাবে আমি ইহানকে খুবই পছন্দ করি। এমন একটা ছেলের সাথেই তানিয়াকে মানায়। আমার এ বিষয়ে আপত্তি নেই। তবে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে কিছুই করতে পারবো না আমি। ওর বাবাকে জানাই, ওকেও বলে দেখি। এরপর না হয় উত্তর দিব। ও তো অ্যাডাল্ট, কোনো কিছুই চাপিয়ে দিতে পারি না আমি। তানিয়াকে একটু বুঝাবেন আপা। বন্ধুত্বে ফাটল ধরবে এটাই ভাববে মেয়েটা। আমার ছেলেটার সুখ আমি দেখতে চাই। আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপা। আপনার প্রস্তাবে আমি খুশি। তোমার জন্য ছেলে মেয়েকে ছাড়লাম, আরহামকে রাখতে চাইলাম, সেটাতেও তোমার আপত্তি? আমার সন্তান প্রয়োজন। বুড়ো হয়ে যাচ্ছি। নেইল পলিশ নখে নিয়ে ফু দিল দীপা। বিরক্ত হল স্বামীর এহেন কথায়। ঠোঁট ভেঙচি দিয়ে বলল, বিয়ে হয়েছে মাত্র 6 মাস। এখনই বাচ্চা বাচ্চা করে ঘ্যান ঘ্যান করো না তো। আমি আমার অর্থ সম্পদের কিছুটা আরহাম আর প্রিয়তার নামে লিখে দিতে চাই। ওদের বাবা আমি। ভরণ পোষণের দায়িত্ব আমি ছাড়া কে নিবে? দেখো গিয়ে তোমার মেয়ে এতদিনে কত ছেলে ধরেছে। একা একা 2 ভাইবোন টিকে থাকতে পারবে? তুমি বললেই হলো। ওদের কাছে টাকা পয়সা আছে নাকি? তোমার মেয়ের যা রূপ, তাতে কত ছেলেকে পটিয়ে টাকা আদায় করেছে দেখো গিয়ে। সবই জানি। আরিফ হোসাইন রেগে গেল। দীপাকে আজকাল অসহ্য ঠেকতে তার। টাকা পয়সা কেমন সাই সাই করে উড়ে যাচ্ছে। কোনো কিছুর হিসেব করতে পারছে না সে। আজকাল বুকে কেমন চিনচিন ব্যথা করে আরিফের। দুর্বল লাগে নিজেকে। স্ত্রীর নিকটে কথা জানালে আমলে নেয় না দীপা। গ্যাস্ট্রিকের ট্যাবলেট ধরিয়ে দেয় হাতে। সংসারে সুখ নেই। কোথাও একটা শূন্যতা রয়েছে। প্রিয়তার মুখ আজকাল খুব বেশি মনে পড়ে। আরহামের অ্যাক্সিডেন্টের খবরটা প্রিয়তা দিয়েছিল। ছুটে গিয়েছিল হাসপাতালে। 1 মিনিটের জন্য আরহামকে দেখতে দিয়েছিল প্রিয়তা। অতঃপর অপমান করে বের করে দিয়েছিল। আরিফ হোসাইন অবাক হয়েছিল ভীষণ। এই প্রিয়তাকে সে চিনে না। সে তার মেয়েকে কাঁদতে দেখেছে, তাচ্ছিল্যের স্বরে হাসতে দেখেছে, কিন্তু এমন তেজস্বী রূপ দেখেনি। আরিফ হোসাইন সেসব এড়িয়ে বলল, খাবার দাও, আগে বিকাশে টাকা পাঠাও তো। মা অসুস্থ, দেখতে যাব। এত টাকা দিতে পারবো না আমি। রোজ তোমার আত্মীয়স্বজন অসুস্থ হয় তাই না? বাজে কথা বলবে না। তালাক দেব আমি তোমায়। দাও। কোটি টাকার কাবিন করেছি। হাতে দাও সে টাকা। চলে যাব। ঘুমানোর পূর্বে বিছানা গুছিয়ে নিল প্রিয়তা। আরহাম ঘুমিয়েছে। প্রিয়তার ও ঘুম পাচ্ছে ভীষণ। ক্লান্ত লাগছে বরাবরের মতো। কাল শুক্রবার। ভার্সিটি কিংবা টিউশন কোনোটাই নেই। প্রিয়তা ভাবল সকালে রান্না করবে না। দুপুর অবধি ঘুমিয়ে পড়ে রান্না করবে।
ঘুমটা তার সত্যিই প্রয়োজন। বালিশে মাথা রাখার সাথেই সাথেই পুরনো কথাগুলো মনে পড়ল বারবার। সিলেট থেকে চলে আসার সময়কার কথা মনে পড়ল। উদ্যানে দাঁড়িয়ে ছিল প্রিয়তা, হাতে সাইলেন্সার লাগানো রিভলভার। অজানা ভয়ে গুটিয়ে নেয়ার প্রবল চেষ্টা চালাচ্ছিল সে। কিছু সময় চলে যাওয়ার পর ব্যথা না পেয়ে চোখ মেলে প্রহর। পিছনে আর্তনাদ আর গঙানির শব্দ শুনে পিছু ফিরে সে। এক সুদর্শন বলিষ্ঠ দেহের পুরুষকে লুটিয়ে থাকতে দেখে বিস্ময় চেপে ধরে তাকে। দ্রুত লোকটার সামনে এগিয়ে আসে প্রহর। পায়ের মাঝে গুলি লেগেছে, বিষাক্ত বেদনায় ছটফট করছে লোকটা। প্রহর এক ঝলক প্রিয়তার দিকে তাকিয়ে পুনরায় প্রিয়তার দিকে তাকালে প্রিয়তা ভয় পায়। ঘন ঘন শ্বাস ফেলে, রিভলভার ফেলে দৌড়ে চলে আসে উদ্যান থেকে। লোকটার পাশেই বোমা দেখতে পায় প্রহর। বুঝতে পারে তাকে মেরে ফেলার জন্যই লোকটা এসেছিল, আর প্রিয়তা তার মতো বদলে লোকটাকে শুট করেছে। ভাবতেই মৃদু হাসে। আরহাম যে হাসপাতালে অ্যাডমিট হয়েছে, লোকটাকে সেই হাসপাতালে ভর্তি করে প্রহর। জানতে চায় তাকে মারতে চাওয়ার কারণ, কিন্তু লোকটা বলে না, স্বীকার করে না কিছুই। তাকে টাকা দেওয়া হয়েছিল প্রহরকে মারার জন্য। যে টাকা দিয়েছে তাকে এই লোকটা চিনে না, দেখেওনি কোনোদিন। টাকা দেওয়া ব্যক্তির একজন চামচা এসে টাকাগুলো দিয়ে গিয়েছিল লোকটাকে। এর বেশি আর কিচ্ছু নাকি জানে না আহত লোকটা। প্রহরের সবকিছু অগোছালো লাগে। সে সময় ইনভেস্টিগেশন করার অবস্থায় সে নেই। আরহামের জন্য মানসিকভাবে ভেঙে গিয়েছিল প্রহর। সবকিছুর জন্য নিজেকে দায়ী করছিল বারংবার। প্রিয়তাকে হাসপাতালে সে সময় দেখতে পায়নি প্রহর। করিডোরে মেয়েটার জন্য অপেক্ষা করছিল। সান্ত্বনার বাণী ছুঁড়তে চেয়েছিল প্রিয়তার দিকে। এদিকে অপারেশনের অনেকগুলো জন্য টাকা লাগবে। সেই টাকার খোঁজ করতে গিয়েছিল প্রিয়তা। টাকার চিন্তায় ভুলে গিয়েছিল পাপ পুণ্য। কি করবে ভেবে পাচ্ছিল না। মাথায় চাপল সে সময় দুষ্টু বুদ্ধি। বাড়িতে ফিরল প্রিয়তা। সবসময় বহন করা ছোট পার্সটার চেইন খুলল। আরিফ আর প্রীতিলতা সকালে অফিসে যেত। বাড়িতে থাকত প্রিয়তা আর আরহাম। আরহামের দেখভাল করা মহিলাকে ছাড়িয়ে দিয়েছিল সে। রান্না করার মহিলা সকালে এসে রান্না করেই চলে যেত। সে সময় প্রিয়তার পার্সে বাড়ির একটি চাবি থাকত। কখনো কখনো প্রয়োজন হতো চাবিটির। প্রিয়তা তো চাবিটা ফেলে আসেনি। কোনো মতো শুধু টাকা পার্সে ভরেই চলে এসেছিল বাড়ি ছেড়ে। প্রিয়তা বুদ্ধি আটল। কল করল আরিফকে। আরহামের অ্যাক্সিডেন্টের কথা জানালো। প্রিয়তা জানত আরিফ তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে আসবেই। আরহামের প্রতি সহানুভূতি কিংবা দায়িত্ববোধের কারণে হলেও আসবে। ঠিক তাই হলো। প্রিয়তা নিজের বাড়িতে গিয়ে কাউকেই পেল না। তালা খুলে ঘরে প্রবেশ করল। আরিফ হোসাইন সব চাবি নিয়ে ঘুরে বেড়ায় না। চাবি রাখার গোপন জায়গা আছে তার। প্রিয়তা চাবি চুরি করে আলমিরা খুলে দীপার একটি ডায়মন্ডের ব্রেসলেট আর আরহামের আংটি চুরি করল। প্রতিজ্ঞা করল জীবনে কখনো বর্ষর মাপের টাকা ইনকাম করতে পারলে এই ব্রেসলেটের সমপরিমাণ টাকা ছুঁড়ে মারবে দীপার মুখে। অতঃপর সেই টাকা দিয়েই আরহামের অপারেশন হল। কিন্তু আরহামের জ্ঞান ফেরার নামগন্ধ নেই। প্রহর অভিমানের বশে কথা বলছিল না প্রিয়তার সাথে। প্রিয়তারও এসব ভাবার সময় ছিল না। আরহামকে 1 মিনিটের জন্য দেখতে দিয়ে আরিফ হোসাইনকে অপমান করে বের করে দিয়েছিল হাসপাতাল থেকে। এরপর আরহাম বেঁচে গেল। হাসপাতালে রইল 3 দিন। এর মধ্যে কঠিন একটা সিদ্ধান্ত নিল প্রিয়তা। চুরি করার অপবাদ নিয়েও ভয় ছিল তার মনে। বাড়িতে ফিরে মিসেস নাবিলার সাথে দেখা করল।
বলল, আমরা এ শহর ছেড়ে চলে যাচ্ছি আন্টি, আপনাকে বলে যাচ্ছি। প্রহর এ কথা জানে না, উনাকে আমি জানাতেও চাই না। সিম বন্ধ করে ফেলবো আমি, আপনার ছেলের সাথে কোনো যোগাযোগ রাখবো না। এরপর ব্যাগ থেকে একটি কাগজ বের করে মিসেস নাবিলার হাতে দিয়ে বলল, এই কাগজটা উনাকে দিবেন, চাইলে আপনি পড়েও দেখতে পারেন। এতে আমাদের ঠিকানা লেখা নেই। ভালো থাকবেন আন্টি, আপনাকে মনে রাখব। এটুকু বলেই হাসপাতাল থেকে আরহামকে নিয়ে শহর ছেড়েছিল প্রিয়তা। প্রহর তখন থানায় 3 দিনের চাপ সামলাতে ব্যস্ত। প্রিয়তা তন্ময়ের থেকে কিছু টাকা জোগাড় করেছিল। টিউশনির কিছু টাকা নিয়ে নতুন পরিবেশে প্রিয়তা যেদিন পা রাখল, বুঝতে পারল সংগ্রাম এখনো অনেকটা বাকি। কিংবা এখান থেকেই শুরু সব। ঢাকা শহরের অলিগলিতে টিকে থাকতে হলে পয়সা থাকতে হয়, নইলে বেদনা নিয়ে ত্যাগ করতে হয় শ্বাস। আর ভাবতে পারল না প্রিয়তা। বিষাদে ছেয়ে গেল হৃদয়। ঘুমের অতল গভীরে তলিয়ে যাওয়ার আগে ছোট্ট শরীরটাকে বক্ষস্থলে জড়িয়ে নিল। চুমু খেলো ছেলেটার নাকের ডগায়। চিকন অশ্রু গড়ালো চোখ বেয়ে। ঘুমনোর আগমুহূর্তে প্রহর বেকনিতে এসে দাঁড়াল। মিসেস নাবিলার সাথে মনোমালিন্য চলছে প্রহরের। নারীর টানকেই বা অমান্য করতে পারে, প্রহরও পারে না। প্রহর ভালোবাসে তার মাকে। মাঝে মাঝে ফোন দিয়ে কথা বলে, কেমন আছে, কি করছে এটুকুই জিজ্ঞেস করে। আর কি কথা বলবে ভেবে পায় না প্রহর। প্রিয়তা চলে আসার পরেও মিসেস নাবিলা প্রিয়তার বদনাম করেছে প্রহরের সামনে। প্রিয়তার পরিবারের মানুষজন নেই, সহায় সম্পদ কিংবা বংশ পরিচয় নেই বললেই চলে। এমন মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিতে পিয়াসের মতো মিসেস নাবিলাও নারাজ ছিলেন। প্রিয়তা চলে যাবার সময় তিনি প্রিয়তাকে আটকাননি, বরং চলে যেতে বাধ্য করেছেন এক প্রকার। খুশি হয়েছেন প্রিয়তার চলে যাওয়ায়। প্রিয়তার পরিবার নেই এটাই যেন প্রিয়তার সবচেয়ে বড় খুঁত বলে ধরে নিয়েছেন তিনি। প্রহর যেন প্রিয়তাকে ভুলে যায় সেজন্য অনেক চেষ্টা করেছেন। এমনিতেই প্রিয়তা চলে গিয়েছে বলে প্রহর সে সময় হতাশায় ভুগছিল। সেই মুহূর্তে মিসেস নাবিলার প্রিয়তার এত খুঁত তুলে ধরার বিষয়টি ভালো লাগেনি প্রহরের। যেজন্য বাড়ি ছেড়েছিল সে। মাকে বোঝাতে চেয়েছিল আপন মানুষ, ভালোবাসার মানুষ দূরে সরে গেলে কেমন লাগে। মায়ের নম্বরে কল করল প্রহর। ফোন ধরলেন মিসেস নাবিলা। প্রহর গাঢ় কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন আছো মা? অতনরাত্তা কেঁপে ওঠে মিসেস নাবিলার। ছেলের এহেন নরম কণ্ঠ শুনে ভালো বোধ করে। ছেলেটা কতদিন ধরে হাসিমুখে কথা বলে না তার সাথে। ভাবতেই এক রাশ অনুতপ্ততা ঘিরে ধরে তাকে। প্রিয়তা চলে যাওয়ার পর ছেলেটা কেমন ছন্নছাড়া, অশান্ত, অস্থির হয়ে গিয়েছিল। বারংবার প্রিয়তাকে খুঁজত আশেপাশে। সবটাই দেখেছেন তিনি। তবুও পরিবারহীন মেয়ের সাথে ছেলের সম্পর্ক মানতে পারেননি। ছেলের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছিলেন। নরম কণ্ঠে তিনি বলেন, ভালো আছি বাবা। তুমি কেমন আছো? ভালো আছি। খেয়েছো? হ্যাঁ। তুমি? খেয়েছি। তোমাকে একটা কথা বলার আছে। বলো না। প্রিয়তাকে খুঁজে পেয়েছি। মিসেস নাবিলা প্রচণ্ড খুশি হলেন। উত্তেজিত হলেন ভীষণ। ততক্ষণাৎ জিজ্ঞেস করলেন, প্রিয়তা কেমন আছে? কোথায় আছে? আরহাম কেমন আছে? প্রিয়তার সাথে দেখা করেছ? বলেছ আমার কথা? তোমার সাথে কথা বলিয়ে দিব। ও ভালো আছে। আমার থানা থেকে কিছুটা দূরত্বেই ওরা ভাড়া থাকে। তুমি ওকে নিয়ে এসো।
আমি দেখতে চাই ওকে। আমার মন মানছে না। ওকে বিয়ে করে নিয়ে এসো এখানে। তোমার বাবা প্রিয়তাকে মেনে নিয়েছে। চলে এসো। আমরা একসাথে থাকব। খুব শীঘ্রই আসব। তুমি চিন্তা করো না। অস্থির হয় না। আমরা একসাথেই থাকব। মিসেস নাবিলা খুশি হন। ততক্ষণাৎ ফোন করেন প্রবাসী স্বামীকে। বলেন, শুনছো, প্রিয়তাকে খুঁজে পাওয়া গেছে। ছেলেটা আবার আগের মতো হয়ে যাবে, দেখে নিও। তুমি ছুটি নিয়ে আসবে তো বিয়েতে। প্রিয়তার পরিকল্পনা পূর্ণ হয়নি। ভেবেছিল দুপুর অবধি ঘুমিয়ে তারপর রান্না করবে। কিন্তু রান্নার চিন্তায় বেশিক্ষণ ঘুমোতে পারেনি প্রিয়তা। 9:30টার দিকে ঘুম ভাঙে তার। আরহাম তখন টিভির দিকে তাকিয়ে আছে। পাশেই বিস্কিটের বয়াম। পানি দিয়ে বিস্কিট ভিজিয়ে মুখে পুরছে ছেলেটা। টিভিতে ছবি চলছে। প্রিয়তা হাই তুলে টিভির দিকে তাকালো। আজ ছেলেটা কার্টুন দেখছে না। মুভি চলছে সেথায়। বাংলায় ডাবিং করা তামিল মুভি দেখছে এক ধ্যানে। আরহামের পরনে শুধু ঢিলেঢালা হাফ প্যান্ট। উন্মুক্ত চিকন শরীরটা বেশ ফর্সা। চিকন হাত পায়ে কোমল ভাব। দেখে মনে হবে ছেলেটা সামনেই 6 বছরে পা রাখবে। প্রিয়তা ব্রাশ করে তরকারি কুটতে বসল মেঝেতে। বেগুন আর আলু দিয়ে গুঁড়ো মাছ রান্না করবে। সে অনুযায়ী তরকারি কুটতে কুটতে টিভির দিকে তাকাচ্ছে সে। মুভিটা দেখতে ভালোই লাগছে তার। আরহাম এক পলক বোনের দিকে চেয়ে বয়ামটা রেখে দিল খাটের নিচে। হাত ঝেড়ে নিল প্যান্টে। বলল, আজকেও কাগজ পেয়েছি দরজার নিচ থেকে। প্রিয়তা বিরক্ত হয় না, অবাকও হয় না। নিয়ম মাফিক প্রত্যেক দিন চিঠি আসে তার নামে। প্রিয়তা এখন আর চিঠি পড়ে দেখে না, ফেলে দেয়। এ আর নতুন কি, বলল। ফেলে দিয়েছ। হুমম। প্রিয়তা কাজে মনোযোগ দেয়। টিভিতে মারামারি চলছে। দুই বন্ধুর মাঝে মারামারি চলছে একটি মেয়েকে নিয়ে। অথচ কিছুদিন আগে বন্ধু দুটোর মাঝে বেশ ভাব ছিল। একে অন্যকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারত না। মেয়েটি কার কাছে যাবে বুঝতে পারছে না। একাধারে কেঁদে চলেছে পাশে দাঁড়িয়ে। মারামারি এক পর্যায়ে আরহাম হুট করেই চিল্লিয়ে উঠল। টিভির দিকে চেয়ে বলল, মার। মার শালার পো শালারে। হতবিহ্বল চোখে তড়িৎ বেগে আরহামের দিকে তাকায় প্রিয়তা। চোখ ছোট ছোট করে ফেলে। ছেলেটা এই সব শব্দ কেন বলল? এমন গালি দিল কোন সাহসে? শব্দ করে বটি মেঝেতে রেখে খাটে বসে প্রিয়তা রিমোট চেপে অফ করে দেয় টিভি। কালো হয়ে যায় পর্দা। আরহাম ও অবাক হয় বোনের এহেন কাণ্ডে। রাগে ফুঁসে প্রিয়তা। ধমকে উঠে। হিংস্র সিংহীর ন্যায় গর্জে বলে উঠে, এইসব কি ধরনের ভাষা আরহাম? কার কাছে শিখেছ এসব? ছি। আরহাম বোঝেনি। জিজ্ঞেস করল, কি বলো আপু? কি করেছি? শালা কোন ধরনের ভাষা জানো? না জেনে শব্দ উচ্চারণ করো কেন? এটা একটা গালি। আমি তোমাকে বলেছি না গালি গালাজ না করতে। আমার সামনে তুমি বাজে কথা বলো? কত বড় সাহস তোমার! আমি বুঝিনি আপু। এটা গালি বুঝিনি। এটা খারাপ জানি না তো। কোথা থেকে শুনেছ এটা তুমি? বলো আমায়। আমাদের ক্লাসের রোহান আছে না? প্রিয়তা চিনে ছেলেটাকে। বলতে গেলে আরহামের স্কুলের সব টিচার আর স্টুডেন্টকেই চিনে প্রিয়তা। নামটা শুনেই সে বলে ওঠে, হুহ। তারপর কি বলো? রোহান বলেছে। রোহান আমাকে সেদিন বলল, ওই শালার পো শালা, এদিকে আয়। আমি বুঝিনি ওটা গালি। আমি ভাবলাম বন্ধুদেরকে এই নামে ডাকে।
না জেনে শব্দ ব্যবহার করো কেন? মুখের ভাষা এত খারাপ হবে কেন? আজ তোমার সকালের খাওয়া দাওয়া বন্ধ। যাও রান্নাঘরে গিয়ে কান ধরে দাঁড়াও। দুপুর অবধি কান ধরে দাঁড়িয়ে থাকবে। আরহামের চেহারা মলিন হয়, অশ্রুতে টইটম্বুর হয় আঁখি। ঠোঁট উল্টে ফেলে ছেলেটা, শাস্তির ভয়ে হৃদয়ে ঝেঁকে বসে। ভেজা গোলাপি ঠোঁটের আদলে বলে ওঠে, আর হবে না আপু, এটা তোমার শাস্তি আরহাম। যাও কান ধরে দাঁড়িয়ে থাকো। কান ছেড়ে দিলেই কঞ্চির মাইর পড়বে পিঠে। যাও, নইলে মাইর দিব। আমার মেজাজ খারাপ করো না। আরহাম উঠে দাঁড়ায়, একটু সামনে এগিয়ে দোকান ধরে দাঁড়ায়। অশ্রু ঝরে চোখ বেয়ে, অভিমান জমে বোনের প্রতি। আরহাম খুব ভালো করেই জানে প্রিয়তার শাস্তি থেকে সহজে নিস্তার পাওয়া যায় না। চুপ থাকে, অসহায় ভঙ্গিতে তাকায় বোনের পানে। প্রিয়তা গলে না, নরম হয় না হৃদয়, গম্ভীর হয়ে কাজে মন দেয়। খেয়াল রাখে আরহাম কান ছেড়ে দেয় কিনা। মাঝে মাঝে গর্জন করে উঠে, কঞ্চি ধরে রাতে হাতে। সকালে রান্না হবার পরও প্রিয়তা খেলনা। আরহামকে খেতে দেয়নি, সে খাবে কি করে? ভাইকে ছাড়া একা একা খেতে পারবে? আরহাম এখনো শাস্তি ভোগ করছে। আরহামের সামনে গম্ভীর ভাবে বসে রইল প্রিয়তা। বলল, কাল তোমার পরীক্ষার রেজাল্ট দিবে না? দোকান ধরে মাথা উপর নিচ করে হ্যাঁ বোধক উত্তর দিল আরহাম। প্রিয়তা বলল, কাল তোমার স্কুলে যাব। রেজাল্ট ভালো হলে ফ্রিজে ওই দিন যে হাঁসের মাংস রেখেছিলাম না, মাংসটুকু বের করে রেঁধে খাওয়াবো। আরহাম ভয় পেল না, সে জানে পরীক্ষা ভালো হয়েছে। প্রিয়তা তাকে যেগুলো পড়িয়েছিল তার সবই এসেছিল পরীক্ষায়। তবুও জিজ্ঞেস করল, আর রেজাল্ট ভালো না হলে? তাহলে আর কি করার? রান্না করব না মাংস? যা যা লিখতে পারোনি সেগুলোই পড়াবো। বুঝবো আমিই ব্যর্থ, তোমাকে পড়াতে পারিনি, ভালোভাবে পড়া বুঝিয়ে দিতে পারিনি। বুঝে নিব আমি লুজার, দায়িত্ব পালন করতে পারি না। বিশাল বড় তৃণভূমি, বেঞ্চের পর বেঞ্চ সারি সারি করে ফেলে রাখা রয়েছে। কৃষ্ণচূড়া গাছের মেলা বসেছে, কিচিরমিচির শব্দ করে ডেকে উঠছে পাখি। আশপাশে কপত কপতি বসে আছে। খাবারের দোকান রয়েছে অনেকগুলো। তানিয়ার এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছে, তবুও বসে আছে নির্বিকার চিত্তে। বসে থাকা বেঞ্চের মাঝে পিৎজার প্লেট। ইহান সেখান থেকে এক টুকরো পিৎজার অংশ তুলে কামড় দিল। চিজ লেগে গেল ঠোঁটে। ঠোঁট দ্বারা মুছে নিল সেটুকু। তানিয়ার মনে দ্বিধা, দোটানায় যাতা অবস্থা। উত্তেজিত হয়ে সে বলে উঠল, বাবা গতকাল বিকেল থেকে এ অবধি কিচ্ছু খায়নি। আন্টিও না খেয়ে বসে আছে, বলছে আপনাকে বিয়ে না করলে পানিটাও ছুঁয়ে দেখবে না। হঠাৎ এমন করার কি মানে বলুন? ইহান এবার খাওয়া বন্ধ রাখল। পানি খেল ঢক ঢক করে। সামনে থাকা রমণীর পানে তাকালো আর চোখে। শাড়িতে তানিয়াকে বড্ড মায়াবী লাগছে। কাজল দেওয়া আখির দিকে তাকালে কেমন নেশা লেগে যায়। ওষ্ঠজোড়া চেপে দিতে ইচ্ছে হয় চোখের পাতায়। তানিয়ার সবুজ পাড়ের সাদা শাড়িটি আকর্ষণীয়। তানিয়ার গায়ে শাড়িটা মানিয়েছে বেশ। চশমা ছাড়া তানিয়াকে কেমন লাগবে ভাবতে বসল ইহান। উহু, মানাবে না একদম। তানিয়াকে চাশমিশ হিসেবেই ভালো লাগে। চশমা না পরলে মেয়েটাকে অদ্ভুত লাগবে। গাঢ় চোখে তাকিয়ে চোখ বুজে নেয় ইহান। বলে, আম্মাও আমার সাথে কথা বলছে না। এসব আন্টি আর আম্মার প্রি প্ল্যান্ড। কি করব বলুন তো? আমি আমার আম্মাকে কষ্ট দিতে পারবো না। এমনিতেই আম্মা কয়েকদিন আগে বর্ষর একটা ধাক্কা খেয়েছে।
তার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। আমি বিয়েতে সায় জানিয়েছি, বাকিটা তোমার ইচ্ছা। আপনার সাথে আমার বিয়ে। বিস্ময় ফেটে পড়ে তানিয়া। চোখের চাহনি অন্যরকম হলো। শিরশির করে ওঠে দেহ, বুক ওঠানামা করে। কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে থাকে। ছটফট করে ওঠে হৃদয়। এটা কিভাবে সম্ভব? লোকটার কি কোনো হেলদোল নেই? এইসব নিয়ে মাথা ব্যথা নেই। ইহান স্বাভাবিক। পরিকল্পনাটি দারুণ লেগেছে তার। বলে উঠল, কেন? আমি কি তোমার যোগ্য নই? নাকি আমাকে তোমার পছন্দ নয়? এমন প্রশ্নের উত্তরে কি বলা যায় ভেবে পায় না তানিয়া। দাঁত দ্বারা চেপে ধরে ওষ্ঠাধর। চিন্তিত দেখায় তাকে। ঢোক গিলে স্বাভাবিক হয়ে বলে, আপনার সাথে আমার ম্যাচ হবে। মানে আপনি এত গম্ভীর, রাগী, বদমেজাজি, সাহসী, অপরদিকে আমি অতটা শান্ত নই, বেশি কথা বলি, ভীতুও বটে। আপনার সাথে কিভাবে থাকবো আমি? এটা সম্ভব নাকি? এটা তোমার ব্যাপার তানিয়া। আম্মার কথা রাখার জন্য আমি সবই করতে পারি। আমি বিয়েতে রাজি। আশা করি আম্মার ইচ্ছাকে তুমিও প্রাধান্য দিবে। কিন্তু ভেবে দেখো। উঠে গেল ইহান। শাড়ির আঁচল দ্বারা নাকের ডগায় জমে থাকা শ্বেতজল মুছে নিল তানিয়া। সন্দেহ হলো ইহানের প্রস্তাব নিয়ে। ইহান সবটা ভেবে বলছে তো। ইলমা বেগমের মুখের দিকে চেয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়ার মানুষ তো ইহান নয়। ধৈর্যবান লোকটা মাত্র একদিনেই অধৈর্য হয়ে বিয়ে করতে সম্মতি জানালো। তাও আবার তানিয়াকে। ঝামেলা অবশ্যই আছে। হুট করে নিজের জীবন নিয়ে এমন ভাবনা মাথায় আনবে না ইহান। বিয়ে করতে চাইছে তানিয়াকে, এটা কি বিশ্বাসযোগ্য? ইলমা বেগম ছেলের ঘরে ঢুকলেন স্বাভাবিক ভঙ্গিতে। ইহান তখন ফাইলপত্র গোছাতে ব্যস্ত। প্রহর চলে যাওয়ার পর দায়িত্ব আরও বেড়ে গিয়েছে ইহানের। দু চোখের পাতা এক করার সময় নেই। এখানে ওখানে যেতে হচ্ছে যখন তখন। ইলমা বেগম এসে বিছানায় বসলেন। ইহানকে ইশারা দিয়ে কোলে শুয়ে থাকতে বললেন। ইহান অমান্য করল না সে কথা। কাজ বাদ দিয়ে আম্মার কোলে শান্তিতে শুয়ে রইল খানিকক্ষণ। ইলমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। চুলগুলো টেনে দিলেন। একটু সময় নিয়ে বললেন, তানিয়ার সাথে আলাদাভাবে কথা বলেছিলি? বলেছিলাম। কি বলল? বলেনি কিছুই। তানিয়া বিয়েতে রাজি হয়েছে। জানিস? চট করে উঠে পড়ল ইহান। অবিশ্বাস্য চোখে তাকালো আম্মার দিকে। ইলমা বেগম হেসে উঠলেন ছেলেকে এহেন হকচকিয়ে উঠতে দেখে। ইহান না বুঝে বলল, কি বললে? তানিয়া রাজি হয়েছে। হ্যাঁ। সত্যি বলছো? তোর সাথে কি আমি ঠাট্টা করছি? মেয়েটার মতো বদলানোর আগেই আমি তোদের বিয়ে দিতে চাইছি। থানা থেকে কয়েকদিনের ছুটি নিয়ে নে। তানিয়া বোধহয় ওর পরিবারের কথা রাখতেই। সে যাই হোক, বিয়েটা হোক তবু। বিয়ের পর মেয়েটার মন জয় করে নিশা আব্বা। তানিয়া কিন্তু বিয়েতে একটা শর্ত দিয়েছে। শর্ত? সেটা কি আম্মা? বিয়ে নাকি শুধু কাজী ডেকে রেজিস্ট্রি করিয়ে হবে। প্রহর এলে তখন ধুমধাম করে বিয়ে দিলে তানিয়ার আপত্তি নেই। এখন শুধু কাজী ডেকে আইনিভাবে বিয়ের ব্যবস্থা করতে বলছে। প্রহর নাকি ঢাকায় হাওয়া পরিবর্তন করতে গিয়েছে। তানিয়া চাইছে না বিয়ের কথা শুনে প্রহর এখন চলে আসুক। ইহান বুঝল তানিয়ার ভাবনা। ইহানের মনের কোণে অজানা এক অনুভূতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। তানিয়ার চিরচেনা অবয়ব ভেসে উঠল চোখের পাতায়। শিরশির করে উঠল দেহ। তার শখের নারী শেষমেশ তার হবে। নাকি সবটাই ভ্রম? যদি সত্যই হয় তাহলে কেন এত হাহাকার?
কেন এত দ্বন্দ্ব? সকাল সকাল নিজেকে লম্বা ফ্রকে আবৃত করল প্রিয়তা। কালো রঙের হিজাব বেঁধে নিল মাথায়, সাথে ম্যাচিং করে মাস্ক পরে নিল। প্রিয়তার চিন্তা হচ্ছে, চিন্তায় হাত পা রীতিমতো শীতল হচ্ছে। আরহামের পরীক্ষার ফলাফল কেমন হবে এই ভেবে রাতে ভালো মতো ঘুমই হয়নি প্রিয়তার। ভাইটা এই প্রথম স্কুলের বেঞ্চে বসে পরীক্ষা দিয়েছে ভাবতেই উত্তেজিত হচ্ছে হৃদয়। আরহামের স্কুলের ইউনিফর্ম নেভি ব্লু আর সাদা। সাদা রঙের শার্ট, সাদা রঙের বুট জুতো, প্যান্ট আর টাইটা নেভি ব্লু রঙের। প্রিয়তা আরহামকে শার্ট প্যান্ট পরিয়ে নিজে তৈরি হয়েছে। স্কুলের ব্যাগটা কাঁধে নিয়ে প্রিয়তা আর আরহাম বেরিয়ে পড়ল রাস্তায়। বাড়ি থেকে আরহামের স্কুলে হেঁটে যেতে প্রায় 15 মিনিট লাগে। রিকশা ভাড়া বাঁচানোর উদ্দেশ্যে প্রিয়তা রিকশা নিল না। আরহামের সাথে গল্প করতে করতে হেঁটেই স্কুলে পৌঁছাল। আরহামের স্কুলটি প্রাইমারি স্কুল। এ স্কুলটির চারপাশে ইটের দেয়াল দিয়ে ঘেরা দেওয়া। সুন্দর সুন্দর পেইন্টিং করা দেয়ালে কার্টুনের পোর্ট্রেট সহ উপদেশমূলক বাণী লেখা। স্কুলের সামনে একটা গেট আছে এবং পেছনেও একটি গেট রয়েছে। এলাকায় এ স্কুলের যেমন নাম ডাক রয়েছে তেমনি স্কুলে পড়ানোর নিয়মকানুন সুন্দর। এছাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ বেশ আন্তরিক, যেজন্য প্রিয়তা কাছের এই স্কুলে আরহামকে ভর্তি করিয়েছে। স্কুলের বা পাশে গার্ডিয়ান প্লেস নামে ছাউনি দ্বারা আবৃত খোলামেলা কক্ষ রয়েছে। সেখানে অনেকগুলো বেঞ্চ পেতে রাখা থাকে। গার্ডিয়ানরা সেখানে বাচ্চাদের জন্য অপেক্ষা করে। গার্ডিয়ান মিটিং হলে এখানেই মিটিংটা হয়। প্রিয়তা আর আরহাম গিয়ে গার্ডিয়ান হলে বসল। স্কুলের সব বাচ্চার মা অথবা বাবা এসেছে বাচ্চাদের সাথে। আরহাম সেদিকে তাকিয়ে রয়। মহিলাদের পানে বারংবার তাকায়। মাথা উঁচিয়ে বোনকে প্রশ্ন করে, আম্মু কেন আসে না আপু? দেখো ওদিকে। সবার আম্মু আব্বু আসে, সবাইকে আদর করে। আমার আম্মু আব্বু পচা, ওরা আসে না আমার কাছে। আমার তুমি ছাড়া কেউ নেই। জানো আমার বন্ধুরা আমাকে কি জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে কেন আমি বাবা মাকে নিয়ে আসি না, কেন তাদের নিয়ে কথা বলি না। প্রিয়তা থমকায় না, দুঃখ পায় না, কণ্ঠে জোরতা চেপে ধরে না। এখন সেসব বাদ দিয়েছে সে। অতীত মুছে ফেলার তাগিদে লেগে পড়েছে। আরহামের মাথায় সযত্নে হাত বুলিয়ে সে বলল, ওইয়ে তুমি বললে আমি ছাড়া তোমার কেউ নেই। এই কথাটা প্রতিনিয়ত ভাববে। আমি ছাড়া আসলেই তোমার কেউ নেই। আর বন্ধুদের বলবে তোমার মা বাবা আছেন, কিন্তু তারা বিজি থাকেন বলে আসতে পারেন না, তাই আপু আসে। বুঝলে? আরহাম মাথা নাড়ায়। স্কুল ইউনিফর্মে ছেলেটাকে দারুণ লাগে। মলিন হলে ছেলেটার মুখটা আরো ফ্যাকাশে লাগে। সময় গড়ায়। গার্ডিয়ানদের এক এক করে ডাক পড়ে। আরহামের ভর্তির রোল 28। 28 রোল ডাকার সাথে সাথে স্কুলের অফিস রুমে প্রবেশ করে প্রিয়তা। আরহামের আঙ্গুল হাতের মুঠোয় রাখে। অনুমতি নিয়ে প্রবেশ করেন অফিস রুমে। স্কুলের হেড ম্যাম প্রিয়তাকে বসতে বলেন চেয়ারে। আরহামকে কোলে নিয়ে চেয়ারটিতে বসে প্রিয়তা বলে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়া আলাইকুমুস সালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি কেমন আছেন? ভালো আছি। আরহাম তো খুবই ট্যালেন্টেড। পড়াশোনার বিষয় না হয় বাদ দিলাম, অন্যান্য দিক থেকেও হি ইজ সো ক্লেইম অ্যান্ড কিউট। হাসে প্রিয়তা। ভাইয়ের জন্য গর্বে বুক ফুলে ফেপে উঠে। প্রশান্তি ছেয়ে যায় হৃদয়। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, পরীক্ষায় কেমন নম্বর পেয়েছে ও? তোমার ভাই দুটো বিষয় বাদে বাদবাকি বিষয়ে 100-তে 100 পেয়েছে। ও দুটোয় 98 পেয়েছে। আই অ্যাম ইমপ্রেস।
আরহামের হাতের লেখাও দারুণ। চুপচাপ থাকে সবসময়। প্রিয়তা খুশি হয়। আরহামের দিকে নজর বুলায়। রেজাল্ট শিট হাতে নেওয়ার পূর্বে হেডমিস বলে উঠেন, আরহামের বাবা মা নেই। এটা তুমি আমাকে জানিয়েছিলে। আমি সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ব্রাইট স্টুডেন্ট যাদের বাবা মা নেই তাদের জন্য আমরা ছাড় দিব। আরহামের পরীক্ষা আর স্কুলের ফি এবার থেকে অর্ধেক দিও। প্রিয়তার ভঙ্গি বদলে যায়। মুচকি হেসে বলে, আরহাম সবে শিশু শ্রেণীতে পড়ে। ওর এখনো অনেক শ্রেণী উত্তীর্ণ হওয়া বাকি। এখনই যদি আমি আমার ভাইয়ের দায়িত্ব কমিয়ে ফেলতে চাই তা কি করে হয় ম্যাম? ওর পড়ালেখার খরচ চালানোর সামর্থ্য আপাতত আমার আছে। যদি কখনো মনে হয় আমি আর পারছি না তাহলে আপনাদের জানাবো। ভাইয়ের স্বার্থের জন্যে হলেও আপনাদের কাছে সাহায্য চাইব। ফেরার পথে আরহাম মনে করিয়ে দিল রোহানের কথা। হাতের ইশারায় রোহান নামের ছেলেটিকে দেখালো। রোহান ছেলেটা আরহামের মতোই ফর্সা। আরহামের চেয়ে খানিক লম্বা, বয়সেও হয়তো বড় হতে পারে। প্রিয়তা এগিয়ে গেল। রোহানের সাথে রোহানের আম্মুও দাঁড়িয়ে আছে। অন্যান্য গার্ডিয়ানদের সাথে বাচ্চার রেজাল্ট নিয়ে কথা বলছে। প্রিয়তা এগিয়ে এলো। জিজ্ঞেস করল, রোহান কেমন রেজাল্ট করেছে আপু? রোহান হাসে। রোহানের আম্মু বলেন, সব বিষয়ে 70-এর উপরে মার্ক পেয়েছে আমার ছেলে। প্রিয়তা হাসে। রোহানের মুখে হাত বুলিয়ে বলে ওঠে, ভালো করে পড়াশোনা করবে। শুনেছি তুমি অনেক গালিগালাজ করো। এটা কি ঠিক? গালি দেওয়া ভালো নয়, জানো না? এটা পাপ। রোহানের আম্মু বলে ওঠে, ও কাকে গালি দিয়েছে? প্রিয়তা বলে, আমার ভাইকে বাজে সম্বোধন করে ডাকে আরহাম। আর রোহানকে গালিগালাজ না করতে বলবেন। ওর থেকেই সবাই এসব ভাষা শিখছে। এই বয়সটা থেকেই বাচ্চারা শিখে। এখনই এভাবে গালি দিলে সামনে আরো তো দিন পরেই আছে। ওকে ভালো বন্ধুদের সাথে মিশতে দিবেন। ক্লাসে মনোযোগী হতে বলবেন। আমার ভাই কিন্তু ক্লাসে ফার্স্ট হয়েছে। সবেতেই 95%-এর বেশি মার্কস পেয়েছে। বলেই প্রিয়তা একটা ডেইরি মিল্ক বের করে রোহানের হাতে দিল। চুলে হাত বুলিয়ে বলে, আর কখনো কারো সাথে গালিগালাজ করবে না। আমি তোমার আপু লাগি। আর যদি এসব শুনি আমি কিন্তু বকবো তোমায়। প্রিয়তা আজ খুব খুশি। আনন্দে আত্মহার আসে। আরহাম এত ভালো রেজাল্ট করবে ভাবেনি সে। প্রত্যাশার চেয়ে বেশি কিছু পেয়ে প্রিয়তার হৃদয়ে আনন্দের জোয়ার বইছে। আরহামের মুখে অজস্র চুমু এঁকে দিল প্রিয়তা। ছোট্ট হাতের উল্টো পিঠে সশব্দে চুমু খেয়ে জিজ্ঞেস করল, তোমার কি চাই ভাই? আজ তোমার একটি ইচ্ছে পূরণ করব। বলো কি চাও? আরহাম গালে হাত দিয়ে ভাবতে সল। প্রিয়তা হেসে বলল, এমন কিছু চাইবে যা দেওয়ার সামর্থ্য আপাতত আমার আছে। ভেবেচিন্তে আরহাম উত্তর দিল, প্রহর ভাইয়ার সাথে দেখা করতে চাই আপু। ভাইয়া বলেছিল রেজাল্ট ভালো হলে আমাকে অনেক চকলেট দিবে। ভাইয়ার সাথে দেখাও হবে, চকলেটও পাব। প্রিয়তা দমে গেল। মুখটা থমথমে হয়ে গেল। তবুও চাইল আরহামের কথা রাখতে। অটো ধরে খানিকক্ষণ পরে থানায় পৌঁছালো। থানার সামনে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে প্রিয়তা জিজ্ঞেস করল, প্রহর স্যার থানায় আছে? লোকগুলো সোজা হয়ে দাঁড়িয়ে ছিল। প্রিয়তার প্রশ্নে খানিক মন খারাপ করে বলে উঠল, স্যার আজ রিজাইন দিয়ে চলে গিয়েছেন। সকালে এলেও উনাকে পেতেন। প্রিয়তার শরীরটা ভার ভার লাগে। অবচেতন হয় মন। কনস্টেবল লোকটার বলা কথা বারংবার মানসপটে ভেসে ওঠে। প্রহর রিজাইন দিয়েছে। কেন?
এই চাকরিটা তো প্রহরের স্বপ্ন ছিল। পুলিশ হবার জন্য কতই না কষ্ট করেছে লোকটা। তবে কেন রিজাইন দিল চাকরি থেকে? প্রশ্ন জাগল মনে। প্রিয়তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল এসব তার জন্যই হয়েছে। শেষবার প্রহরের সাথে সাক্ষাতের সময় প্রিয়তা বলেছিল প্রহরের এই পেশাটা তার পছন্দ নয়। এই অনিশ্চয়তার জীবনটাকে সে কখনোই বেছে নেবে না। তবে কি সেজন্যই প্রহর চাকরি ছেড়েছে? প্রিয়তাকে চায় বলে শখের চাকরির মায়া বিসর্জন দিয়েছে প্রহর। প্রিয়তা দ্রুত বাড়ি ফিরে। আরহামের মন খারাপ হয়। প্রিয়তা প্রতিজ্ঞা করে প্রহর নামক লোকটার সাথে আরহামের একটি সুন্দর সাক্ষাৎকার করাবে সে। আরহাম বাড়ি ফিরেছে। আরহামকে বাড়িতে দেখে পুনরায় বেরিয়ে আসে প্রিয়তা। অটো ধরার আগ মুহূর্তে ফোন করে নির্দিষ্ট নম্বরে। ওপাশ থেকে প্রহর কল ধরে সময় নিয়ে। প্রিয়তার গাম্ভীর্য প্রকাশ পায় কথোপকথনে। বলে, হ্যালো, কোথায় আপনি? প্রহর বোধহয় বিস্মিত। প্রহরের সাথে এখানে দেখা হবার পর প্রিয়তা এই অবধি প্রহরকে নিজ থেকে কল করেনি। প্রহর কল দিলে তবেই কথা বলেছে। আজ মেয়েটা ফোন করেছে। বিষয়টা আসলেই অদ্ভুত। প্রহর বলে উঠল, বলুন, কোথায় আপনি? অপ্রস্তুত হয় প্রহর। বলে, বাড়িতে। কেন? ওখানেই থাকুন, আমি আসছি। কল কেটে দেয় প্রিয়তা। পার্সের ভেতরে থাকা খুচরো টাকা খুঁজে হাতে নেয়। অটো ধরে লোকেশন অনুযায়ী পৌঁছায় প্রহরের বাড়িতে। প্রহর বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিল। হয়তো প্রিয়তার অপেক্ষা করছিল। প্রিয়তা হন্তদন্ত পায় প্রহরের নিকটে আসে। শব্দ কেমন গুলিয়ে যায় তার। তীক্ষ্ণ চোখে চেয়ে থেকে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আপনি রিজাইন দিয়েছেন। প্রহর বুঝে নিল প্রিয়তার এখানে আসার আসল কারণ। বিচলিত হল না সে। অকপটে স্বীকার করল, হ্যাঁ, আজই। প্রিয়তার সন্দিহান মন এতক্ষণ অবধি বিশ্বাস করতে পারেনি। পুরোপুরি নিশ্চিত হবার পর বিস্ময় বিমূঢ় হল প্রিয়তা। ধারালো স্বরে উত্তেজিত হয়ে বলল, কেন দিয়েছেন? কেন করেছেন এমন? এই প্রফেশনটা আপনার কতটা প্রিয় সেসব আমি জানি। কত শত ট্রেনিং নিতে হয়েছে আপনাকে সে গল্পও শুনেছি। এত দূর অবধি এগিয়ে এসে এখন একটা তুচ্ছ কারণে রিজাইন দিলেন। হাউ কুড ইউ ডু দ্যাট? তুচ্ছ শব্দটা কর্ণকুহরে পৌঁছানো মাত্র প্রহরের গাম্ভীর্যতা রাগে পরিবর্তিত হল। একটু এগিয়ে এলো প্রিয়তার দিকে। বলল, আপনি মোটেই আমার নিকট তুচ্ছ নন। আপনি আমার প্রফেশনটা পছন্দ করেন না। এর নির্দিষ্ট কারণ রয়েছে। আপনাকে তো আমি চাই প্রিয়তা। কিছু পেতে হলে কিছু হারাতে হয়, তাই না? চাকরিটা হারানোর বিনিময়ে আপনাকে পাচ্ছি। এই বা কম কিসে? প্রিয়তা থমকায়, বাকরুদ্ধ হয়। প্রহরের মুখে এমন কথা মানাচ্ছে না মোটেই। প্রিয়তার মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা প্রহর নয়। প্রহর এ কথা বলতেই পারে না। চাকরিটা নিয়ে অনেক স্বপ্ন ছিল প্রহরের। প্রিয়তার জন্য সেসব স্বপ্ন ভেঙে যাবে, এটা তো প্রিয়তা হতে দিতে পারে না। প্রহরের প্রতি ভীষণ রাগ হয় প্রিয়তার। ঝাঝাল স্বরে বলে ওঠে, চাকরি ছেড়েছেন তো কি? আপনার বাবা মা আমাকে কখনোই মানবে না। যেই মেয়ের বাবা মায়ের খোঁজ নেই, বিষয় সম্পত্তির ছিটে ফোঁটা নেই, সেই মেয়েকে কেন মানবেন উনারা? কেন ছেলের বউ হিসেবে মানবে? উনাদের কথা ভাববেন না আপনি। অবাধ্য হবেন সবার। প্রহর কথা বাড়ায় না। ফোন তুলে নেয় হাতে। মিসেস নাবিলার নম্বরে ফোন করে। ওপাশ থেকে সময় নিয়ে ফোন ধরে মিসেস নাবিলা। প্রহর বাক্যব্যয় না করে বলে, হ্যালো মা। বলো বাবা। প্রিয়তা আমার সামনে।
আমাদের বিয়ের ব্যাপারে তুমি ওকে কিছু বলতে চাও? মিসেস নাবিলা উত্তেজিত হন প্রিয়তার নাম শুনে। ততক্ষণাৎ উত্তর দেন, দাও ওকে দাও। প্রহর ফোনটা বাড়িয়ে দেয় প্রিয়তার নিকট। প্রিয়তার ফোন হাতে নিতে ভয় হয়। মিসেস নাবিলা হয়তো প্রিয়তাকে কথা শোনাবেন, বলবেন এত দ্রুত তোমার খোঁজ ও কিভাবে পেল, কিভাবে হারালে তুমি? ঠিকই তো, আমার ছেলেটার সামনে পড়ে গেলে। ছেলেকে কিভাবে সামলাবো এখন? প্রিয়তা শক্ত করে নিজেকে, ফোনটা হাতে তুলে কানে চেপে ধরে, বলে, হ্যালো আন্টি। মিসেস নাবিলার দু চোখ ভরে ওঠে নোনাজলে। মেয়েটাকে কত ভাবেই না হেয় করেছে সে, ভাবতেই অনুতপ্ত বোধ হয়। নরম কণ্ঠে বলে, কেমন আছো প্রিয়তা? ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? ওই আছি আর কি। আরহাম কেমন আছে? তুমি আমার উপর তুমি রাগ করে আছো তাই না? খুব রেগে আছো? প্রিয়তা মুচকি হাসে, বলে, আপনার উপর আমার রাগ কিংবা অভিযোগ কোনোটাই নেই আন্টি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে সেও এটাই করত। আপনার ছেলেকে আপনি জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন। আপনার অধিকার আছে ছেলের জন্য নিজের পছন্দ অনুযায়ী পাত্রী নির্বাচন করার, খুঁতহীন মেয়ের সাথে ছেলের বিয়ে দেওয়ার। আপনি যা করেছেন তা উনার ভালোর জন্যই করেছেন। আমি রাগ করব কেন? ওই দিন আমি তোমাকে চলে যেতে সাহায্য করেছিলাম, বাধ্য করেছিলাম চলে যাবার জন্য। কত কথাই না শুনিয়েছি সেদিন। ওসব কথা থাক আন্টি, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি না থাকলে হয়তো জীবনের এই পথে হাঁটতে গিয়ে বারবার হোঁচট খেতাম আমি, মুখ থুবড়ে পড়ে থাকতাম। আপনার উপস্থিতি আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওসব নিয়ে একদম ভাববেন না প্লিজ, এভাবে বলবেন না। আমি অনুতপ্ত প্রিয়তা, বাদ দিন আন্টি, ওসব আমি ভুলে গিয়েছি। আপনি জানেন উনি চাকরি থেকে রিজাইন দিয়েছেন, বলেছে সে কথা। মিসেস নাবিলা বোধহয় জানতেন না বিষয়টা। থতমত খেলেন তিনি, তবুও দৃঢ় কণ্ঠে বললেন, আমার ছেলেকে আমি চিনি প্রিয়তা। কোনো কিছু না ভেবে, যাচাই বাছাই না করে প্রহর কোনো ছোটখাটো সিদ্ধান্তও নেয় না। আর এটা তো ওর ক্যারিয়ারের প্রশ্ন, এই চাকরি তো ওর স্বপ্ন। চাকরিটা যখন ও করবে না ভেবেছে তখন এর পেছনে বর্ষর কারণ রয়েছে। প্রহর হয়তো ভেবেচিন্তেই রিজাইন দিয়েছে। আপনি উনাকে বাধা দিবেন না, উনি অনেক দূর এগিয়ে গেছেন এই পেশায়। এখন এভাবে চাকরিটা। মিসেস নাবিলা প্রিয়তাকে বলতে দিলেন না পুরো কথা, বলে উঠলেন, ছেলে বড় হয়েছে, যোগ্য পুলিশ অফিসার হয়েছে। ওর মতো দক্ষ অফিসার না ভেবে কিছু করবে না। প্রহরের উপর আমার বিশ্বাস আছে প্রিয়তা, ওর উপর বিশ্বাস রাখো। তুমি দয়া করে ফিরে এসো, ছেলেটাকে আবার আগের মতো করে দাও। ওর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। ছেলেটা তোমাকে না পেলে অন্য কাউকে বিয়েই করবে না, পাগল হয়ে যাবে। প্রহর আমাকে বলেছে তুমি ওকে ভালোবাসো। তাহলে কেন অভিমান নিয়ে থাকবে? প্রিয়তা হতবাক। মিসেস নাবিলার এইরূপ ব্যবহার সহ্য হচ্ছে না যেন। আর চোখে প্রিয়তা তাকায় প্রহরের পানে। বুকটা ধরফর করে ওঠে। প্রহরের চোখে আকাশ সমান ভালোবাসা দেখতে পায় নিজের প্রতি। টুপ করে তপ্ত নোনা পানি গড়ায় গাল বেয়ে। চোখ বুজে নেয় প্রিয়তা, বলে, আপনি সত্যিই চাইছেন? খুব চাইছি। ফিরে এসো মা। আমি তোমাদের অপেক্ষায় আছি। তুমি আমার ছেলেটার সাথে সাথে থাকো, এটাই আমি চাই।
প্রিয়তা প্রহরের চোখের দিকে তাকায় পুনরায়। কম্পিত হয় দেহখান, জীব অসাড় হয়ে আসে। আঁকড়ে ধরতে ইচ্ছে হয় প্রহরের বলিষ্ঠ দেহ। শক্তপোক্ত খোলস ছেড়ে বেরিয়ে আসে প্রিয়তা। মস্তিষ্কের বার্তা এড়িয়ে মনের কথা শোনে। কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে, আমি আসব আন্টি, উনার সাথে আপনার নিকট ফিরব। ফোন কাটে প্রিয়তা। প্রহর সময় ব্যয় করে না। দ্রুত গতিতে প্রিয়তার অতি নিকটে এসে আঁকড়ে ধরে প্রিয়তার পিঠ। অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করে না। জড়িয়ে নেয় শক্ত হাত দ্বারা। বুকের মাঝে পিষে নেয় প্রিয়তার শরীরটাকে। চুমু খায় চুলের ভাঁজে। প্রিয়তার কান্না পায়। ধীর গতিতে প্রহরের পিঠে হাত রাখে। মাথা গুজে রাখে বক্ষস্থলে। ভিজিয়ে দেয় শুভ্র শার্টের অংশ। প্রহরের স্বর অন্যরকম হয়। ঠোঁট ছোঁয়ায় হাতের প্রিয়তার উল্টো পিঠে। নেশালো স্বরে বলে, প্রিয়, আমার প্রিয়। আকাশে মেঘ ডাকছে। বৃষ্টি পড়বে বোধ হয়। রাতের আধারে মেঘ বোঝা যাচ্ছে না। চাঁদ তারা লুকিয়েছে মেঘের পেছনে। ইহান ছুটি নিয়েছে দুদিন। আগামীকাল তানিয়ার সাথে তার বিয়ে। ইহানের অনুভূতি অন্যরকম হতো যদি তানিয়া তাকে ভালোবেসে বিয়েতে রাজি হতো। কিন্তু তানিয়া তো তা করছে না। বাবা মায়ের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়েছে মেয়েটা। ইহানের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা তানিয়ার মাঝে নেই। আচ্ছা, ইহান কি জোর করে ভালোবাসা আদায়ের চেষ্টা করছে? ইহানের ফোন বেজে ওঠে। মেসেঞ্জার গ্রুপে ভিডিও কল করেছে প্রহর। তানিয়াও জয়েন হয়েছে কলে। ইহান চটজলদি কল রিসিভ করল। ভেসে উঠল তানিয়া আর প্রহরের মুখ। তানিয়া বসে আছে বিছানায়। প্রহর বেলকনিতে দাঁড়িয়ে। ইহান কল রিসিভ করতেই তানিয়া ঠিকঠাক করে বসল। লজ্জিত হল বেশ, নত হর মুখ। বসো, আগামীকাল স্বামী হবে ভেবেই রক্তিম হচ্ছে গাল। প্রহর বলে উঠল, কেমন আছিস ইহান? তানিয়া, কেমন আছো? তানিয়া উত্তর দেয়, ভালো আছি স্যার। ইহানও মুচকি হেসে উত্তর দেয়, ভালো আছি। প্রিয়তা আর আরহামের কি খবর? ভালো আছে ওরা। প্রেম কেমন চলছে তোর? প্রহর মাথা চুলকে হেসে ফেলে। মনে পড়ে দুপুরের কথা। প্রিয়তাকে জড়িয়ে ধরার মুহূর্ত ভেসে ওঠে চোখের পাতায়। ঈষৎ সেই সময়টা যদি থমকে যেত, কিংবা আবার ও ফিরে পাওয়া যেত মুহূর্তটুকু, কতই না ভালো হতো সময়টাকে ফিরে পেলে। চওড়া হেসে প্রহর বলে উঠল, ওরা ভালো আছে। ভালোবাসা জমজমাট। তানিয়া বলে উঠল, প্রিয়তাকে পেয়েছেন, ট্রিট দিতে হবে স্যার। ইহান হেসে বলে, তোমার এ নিয়ে ভাবতে হবে না। আমার বন্ধুর উদার মন, পেট পুরে খাওয়াবে। প্রহর হাসে একটু। মুহূর্তেই থেমে যায় সে হাসি। শান্তভাবে বলে ওঠে, আমি আজ থানায় গিয়ে রিজাইন দিয়ে এসেছি। আমি আর পুলিশ টুলিশ নই। স্যার ডেকে লজ্জা দিও না তানিয়া। বিস্ময় বিমূঢ় হয় তানিয়া। থেমে যায় হাসি। ললাটে ভাঁজ পড়ে। ইহানের অভিব্যক্তি পাল্টে যায়। প্রহর কি বলছে এসব? বলে, মজা করছিস? মোটেই না। তানিয়া বলে, কেন রিজাইন দিয়েছেন স্যার? কি বলছেন এসব? আমি বিশ্বাস করতে পারছি না। প্রহর হাসে। সবটা খুলে বলে। প্রিয়তার ভাবনা চিন্তা জানায় বন্ধুদের। সবটা শুনে থমকে যায় ইহান আর তানিয়া। তানিয়ার মনটা নরম। এত প্রিয় একজন স্যার চাকরি ছেড়ে দিয়েছে ভাবতেই কান্না পায় মেয়েটার। প্রহর আর ইহান তার অনুপ্রেরণা। ওদের থেকেই তানিয়া কাজটা রপ্ত করতে শিখেছে। এদের একজন যদি চাকরি ছাড়ে তবে তা তানিয়ার জন্য অত্যন্ত দুঃখের হবে। ঝরো ঝরো করে কেঁদে ফেলে তানিয়া। ফুপিয়ে উঠে।
প্রহরের মনটাও বিষিয়ে যায়। বিষয়টা বুঝে তানিয়াকে ধমক দেয় ইহান। বলে, কাঁদছো কেন? এখন কাদার সময়। স্টপ ক্রিং তানিয়া। কন্ট্রোল ইউর সেলফ। তানিয়া ভয় পেয়ে থামে, চুপটি করে থাকে। প্রহর বলে, কেঁদো না তানিয়া। কিছু পেলে কিছু হারাতে হয় এ কথা আমি মানি না। প্রিয়তাকে যেমন আমি নিজের দখলে রাখব তেমনি চাকরিটাও করব। ইহান বলে, কি করে? প্রিয়তা তো মানবে না। ওর এসব ভাবা তো যৌক্তিক। প্রহর, ও চায় না আরহামকে নিয়ে রিস্ক নিতে। ভাবিস না, কাজ থেকে একটু ব্রেক নিয়েছি, আবার ফিরবো আমি। প্রিয়তা নিজে আমাকে পুলিশে জয়েন হতে বলবে, নিজে বলবে তদন্ত করতে। আর সেই দিনটা খুব শীঘ্রই আসবে। প্রিয়তার ইচ্ছেতেই আমি চাকরি করব। দেখে নিস। আরও কিছুক্ষণ কথা বলে কল কাটে ইহান। ল্যাপটপ অন করে। ঘরে প্রবেশ করেন ইলমা বেগম। ছেলের পাশে বসেন উজ্জ্বল চোখে, হাতে উনার শপিং পেপার। ইহানের পাশে বসে হাসি হাসি কণ্ঠে শপিং ব্যাগ থেকে লাল রঙের জামদানি শাড়ি বের করেন। ইহানের হাতে শাড়িটা তুলে দিয়ে বলেন, আজ গিয়ে শাড়িটা কিনে আনলাম। তোর তো সময় নেই। দেখ তো কেমন হয়েছে। তানিয়াকে ভালো লাগবে তাই না? ইহান ভ্রু কুঁচকে ফেলে ল্যাপটপ হাত থেকে নামিয়ে শাড়িটাতে নজর বুলায়। শাড়িটার রং টকটকে লাল। পুরো শাড়িটাতে সোনালী রঙের কারুকাজ করা পাথর বসানো। পাথরে চকচক করছে শাড়িটা। তবুও ইহানের পছন্দ হলো না যেন। শাড়িটা বিছানায় নামিয়ে বলল, তানিয়াকে পার্পেল রঙের শাড়িতে ভালো লাগবে আম্মা। ইলমা বেগম অবাক হলেন। বললেন, বিয়েতে লাল শাড়ি পরবে না? তোমার ইচ্ছে। তবে এই রংটাতে তানিয়াকে খুব মানাবে। হাসে ইলমা বেগম ছেলের মাথায় হাত বুলায়। প্রেমে পড়ে ছেলেটা একদম বেকায়দায় পড়েছে। বলে, আচ্ছা, বিয়ে তো দুপুরের দিকে। সকালে গিয়ে তোর পছন্দ অনুযায়ী তানিয়ার জন্য বিয়ের শাড়ি কিনে আনবি। আমার আব্বা যেমনটা চাইবে তেমনটাই হবে। সবাই তো বিয়েতে লাল পরে, তানিয়া না হয় বেগুনি রং গায়ে জড়াবে। আরহামের পা ব্যথা করছে। গতকাল সকালে ঘণ্টাখানেক কান ধরে দাঁড়িয়ে থাকার কারণেই এই সমস্যা হয়েছে। মাথাও ঝিমঝিম করছে কেমন। আজ স্কুলে যেতেও ইচ্ছে করছে না আরহামের। প্রিয়তা শার্ট আর প্যান্ট এগিয়ে দিল ভাইয়ের দিকে। তারপর বলল, স্কুলে গিয়ে সামনের বেঞ্চে বসবে, পড়ায় মনোযোগ দিবে, দুষ্টুমি একদম নয়। প্রিয়তার বাকি কথা বলতে দিল না আরহাম। বোনকে নকল করে গম্ভীর স্বরে বলল, সবার সাথে মিশবে না, ম্যামদের সাথে দুষ্টুমি করবে না, পড়া না বুঝলে বারবার জিজ্ঞেস করবে, বাইরের খাবার খাবে না, মারামারি করবে না কারো সাথে, একা একা ফিরবে না, আমি নিজে গিয়ে নিয়ে আসব। কথাটুকু বলার সাথে সাথে ফিক করে হেসে ফেলল আরহাম। প্রিয়তা নিজেও হেসে ফেলল ভাইয়ের এমন রসিকতায়। গাল টেনে দিল ছেলেটার। বলল, আপুর সাথে মজা করছো? তুমি রোজ এ কথা বলো আপু, তাই তো মুখস্থ হয়ে গেছে। মনে রাখবে কথাগুলো। আরহাম আমতা আমতা করল। খানিক সময় নিয়ে বোনের গা ঘেঁষে দাঁড়ালো। বলল, আজ স্কুলে না যাই আপু, মাথাটা খুব ব্যথা করছে। প্রিয়তা চিন্তায় পড়ে বক্ষস্থল উথাল পাথাল করে ওঠে। চিকচিক করে ওঠে চোখের কার্নিশ। ভাইটা তার কতই না ব্যথা সহ্য করছে। ওই অ্যাক্সিডেন্টটার পর মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল আরহাম। সেই আঘাতের যন্ত্রণা এখনো কমেনি। রোজ ঔষধ খেতে হচ্ছে ছেলেটাকে। চিন্তিত ভঙ্গিতে ভাইয়ের মাথায় হাত রাখে প্রিয়তা।
মাথার এপাশ ওপাশে হাত বুলিয়ে বলে, খুব ব্যথা করছে, চলো ডাক্তারের কাছে যাই। না আপু, এত ব্যথা না, সামান্য একটু ব্যথা, আজ বাসায় থাকি, শুয়ে থাকি। প্রিয়তা রাজি হয়। আজকে টিউশনিতে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসার সিদ্ধান্ত নেয়। দুপুরের তপ্ত রোদে খা খা করছে শহর, গরমে হাঁসফাঁস করছে মানুষজন। রবিবারের দিনটা ভীষণ চমৎকার। তাসলিমা খাতুন সকাল থেকে রান্নাবান্নায় ব্যস্ত। অনেকক্ষণ আগে ইলমা বেগম নিজে এসে তানিয়ার শাড়ি দিয়ে গেছেন। তানিয়ার লজ্জা লাগে এসবে, কেমন অস্বস্তি লাগে। স্যার ভেবে আসা মানুষটাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জড়িয়ে নিতে হবে, সে কি জানত? জানলে না হয় বন্ধুত্বটাকে প্রাধান্য না দিয়ে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলত। তানিয়াকে পরানো হয়েছে হালকা বেগুনি রঙের শাড়ি, গলায় সোনার চিকন নেকলেস, হাতে মোটা মোটা এক জোড়া চুড়ি, কানেও সোনার ঝুমকো, নাকে ডায়মন্ডের চকচকে সাদা নোজ পিন জ্বলজ্বল করছে। চশমা ঠেলে তানিয়া আয়নায় নিজেকে দেখল। লজ্জায় রাঙা হলো মুখ। ইহান আর ইলমা বেগম নিচে বসে আছেন কাজি নিয়ে। তানিয়া মাথায় ঘোমটা দিল। বুকটা ধুক ধুক করছে তার, শিরা উপশিরায় শীতল স্রোত বইছে। নিজেকে কেমন অচেনা লাগছে তানিয়ার। এভাবে সেজেগুজে ইহানের সামনে যেতে লজ্জা লাগছে। ইহান তো কারো পরোয়া করে না। তানিয়াকে এভাবে সেজে থাকতে দেখে যদি সবার সামনে কিছু বলে বসে, যদি বলে এত সাজগোজ করার কি প্রয়োজন তানিয়া? এত মেকআপ করেছ কেন? বিশ্রী লাগছে দেখতে। যাও মুছে ফেল সব, আসল মুখ দেখাও। তুমি তো রীতিমতো আমাকে ঠকাতে চাইছ। তখন তানিয়া কি করবে? জুবুথুবু হয়ে মাথা নিচু করে ফেলবে। আজকের দিনটায় একটু সাজবে না। ইলমা বেগম নিজে এসে তানিয়াকে ধরে ড্রয়িং রুমে আনলেন। তানিয়ার এক খালা আর খালু এসেছেন বিয়েতে। বাকি সব ঘরের মানুষ, কাউকে নিমন্ত্রণ করা হয়নি। ইহান তার আম্মার সাথে বসে আছে সোফায়। ইহানের পরনে তানিয়ার সাথে ম্যাচিং করে আনা হালকা বেগুনি রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা। চোখের নিচে সুরমা নিয়েছে ইহান। চুলগুলোকে পরিপাটি করে পিছনে ঠেলে দিয়েছে। আর চোখে ইহানকে দেখল তানিয়া। লোকটাকে ভারী সুন্দর লাগছে আজ। শ্যামলা মুখটা আজ উজ্জ্বল দেখাচ্ছে। ছোট ছোট চোখগুলোকে চমৎকার লাগছে। তানিয়াকে বসানো হলো ইহানের পাশে। তানিয়া আটসাট হয়ে বসল পাশে। তানিয়ার দিকে কয়েক সেকেন্ডের জন্য তাকালো ইহান। চোখ ফিরিয়ে নিল। অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, মাশা আল্লাহ। পুনরায় তানিয়ার দিকে তাকাতে গিয়ে ইহান বেকায়দায় পড়ল। তানিয়াও তার দিকে তাকিয়ে আছে। থতমত খেল ছেলেটা। লজ্জিত হলো খানিক। অস্বস্তি কাটাতে দক্ষতার সাথে গম্ভীর হয়ে ফিসফিস করে তানিয়ার কানে কানে বলল, এত সেজেছ কেন? মেকআপের কারণে মুখই বোঝা যাচ্ছে না। তুমি সত্যিই তানিয়া তো? নাকি তানিয়া সেজে আমাকে বিয়ে করতে এসেছ? গোপন শত্রু হু? কথাটা শোনামাত্র বড় বড় চোখ করে তাকায় তানিয়া। লজ্জা পায় ভীষণ, অস্বস্তি হয়। লোকটা কি শোধরাবে না কখনো? এভাবেই তানিয়াকে ধমকে যাবে। তানিয়ার মানে লাগল। ততক্ষণাৎ উত্তর দিল, বিয়েটা করার জন্য আমি লাফাইনি স্যার, আপনিই জোর করেছেন। আমি ন্যাচারালি সুন্দর, মেকআপ ছাড়াও আমাকে ভালো লাগে। আপনার ভাগ্য ভালো আপনি আমার মতো এত কিউট একটা মেয়েকে পাচ্ছেন। আপনার যা রাগ কোনো মেয়েই আপনাকে বিয়ে করতে চাইবে না। হুহু। মুখ ভেঙচি দেয় তানিয়া। আর তাকায় না ইহানের দিকে। ইহান মিটিমিটি হাসে। মজা পায় তানিয়ার এমন কথায়। বারংবার আর চোখে তাকায় তানিয়ার দিকে।
সময় গড়ায়, কাজী সাহেব দোয়া পড়েন। কবুল বলার সময় আসে। ইহান কিছু সেকেন্ড সময় নিয়ে আলহামদুলিল্লাহ কবুল বলে 3 বার। তানিয়া কেঁপে ওঠে। হৃদস্পন্দন থেমে যায় যেন। আশপাশে তাকায়। সকলের দিকে তাকিয়ে থাকে মোলায়েম দৃষ্টিতে। কবুল বলতে সময় নেয় তানিয়া। কেঁদে ফেলে ঝরোঝরো করে। ইহানের বুকটা ধক করে ওঠে। তানিয়া তো এই প্রথম কাঁদছে না তার সামনে। তাহলে কেন এত কষ্ট হচ্ছে এখন? কেন মেয়েটাকে জড়িয়ে নিতে ইচ্ছে করছে? কেন বুকটা ফেটে যাচ্ছে তানিয়ার কান্নায়? ইহান নিঃশ্বাস আটকে বসে রইল। তানিয়া জড়িয়ে ধরল তাসলিমাকে। তাসলিমা খাতুন কাঁদলেন মেয়েকে ধরে। নিয়াজ থম মেরে রইলেন। মেয়ের বিয়েটাতে খুশি হলেও মেয়ে আজ থেকে এ বাড়িতে থাকবে না ভাবতেই মন খারাপ হচ্ছে। তানিয়া চুপটি করে রইল কিছুক্ষণ। সবাই তারা দিল কবুল বলার জন্য। তানিয়া টু শব্দটিও করল না। নীরবে অশ্রু বিসর্জন দিল। একটা সময় বিরক্ত হল ইহান। তানিয়া কেন বুঝতে পারছে না কবুল শব্দটা তানিয়ার মুখে শোনার জন্য ইহান মুখিয়ে আছে। নতুন সম্পর্কে জোড়াতে ইহান যে বেশ আগ্রহী তা কেন বুঝছে না? কেন এত সময় নিচ্ছে? ইহানের আর তরস হয় না। তানিয়াকে নিজের দিকে ঘুরিয়ে বলে, তুমি ম্যাচিওর তানিয়া। এভাবে কান্নাকাটি করা তোমাকে মানায় না। তুমি নিজেও জানো তুমি তোমার বাবা মায়ের থেকে আলাদা হচ্ছ না। তবে কান্নাকাটি করছো কেন? কবুল বলো। লেট হচ্ছে আমার। থানায় যেতে হবে। কাজ পড়েছে। তানিয়া নাক টানে, শাড়ির আঁচল আঙ্গুল দ্বারা পেঁচিয়ে নেয়। সবার জোড়াজুড়িতে কণ্ঠ খাদে নামিয়ে বলে, আলহামদুলিল্লাহ কবুল। সবার মুখে হাসি ফুটে ওঠে। পুনরায় কবুল বলতে বলা হয় তাকে। তানিয়া চোখ বুজে নেয়। ঠোঁট কামড়ে ধরল তানিয়া। তারপর ফুপিয়ে উঠে দ্রুত গতিতে বলল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। সাথে সাথে ইহান চোখ বুজে ফেলল। চক্ষু টলমল করে ওঠে আনন্দে। তানিয়াকে পাওয়ার খুশিতে উজ্জ্বল হয় তার চেহারা। মুচকি হেসে মাথা নিচু করে সেও বলে উঠল, আলহামদুলিল্লাহ, পেয়েছি, পেয়েছি আমি তাকে চিরজীবনের জন্য। চলবে।